গল্প আকাশ এখন মেঘলা। এক। আজকের মতো ক্লাস শেষ। ব্যাগ গুছিয়ে বেরোনোর পথেই ডাক পড়ল। এই গহনা। কণ্ঠটা পরিচিত। নিজের নাম শুনে থেমে গেল। ঘাড় ফিরিয়ে শব্দের উৎস খুঁজল। দুলিকে দেখা যাচ্ছে। সায়েন্স বিল্ডিং এর দোতলা থেকে হাত নেড়ে ওকে ডাকছে। বিরক্তই হলো এবার। এভাবে চেঁচিয়ে সারা কলেজ মাথায় করার কোন মানে হয় না। ডাকার জন্য একটা কল বা মিসকলই যথেষ্ট ছিল। দুলির কাছে গহনার নাম্বার আছে। মিনিট পাঁচেকের মধ্যেই দুলিকে দেখা গেল দৌড়ে এদিকে আসছে। তাকে বেশ উত্তেজিত আর আনন্দিত দেখাচ্ছে। কি রে, এত চিৎকার করে ডাকছিলি কেন? অসন্তুষ্টির সুর গহনার কণ্ঠে। দুলির হাসি তাতে এতটুকু ম্লান হলো না। হাঁপাতে হাঁপাতে বলল, আরে তোকে পেয়ে আমি সব ভুলে গেছি। তাই খুশিতে ইচ্ছামতো চেঁচাইছি। রাগ করিস না দোস্ত। হম, রাগ করব না। পুরো কলেজে আমার নাম ভাইরাল করে দিছিস আর বলিস। কথা অসমাপ্ত রেখে উৎসার সাথে বাম কাঁধের ব্যাগটা ডান কাঁধে আনলো গহনা। এটা সত্যি ওর নামটা যেই শোনে সে দ্বিতীয়বার ওর দিকে তাকায় এবং তারপর অবশ্যম্ভাবী ভিত্তিতে নামটাকে রেখেছে জানতে চায়। এ পর্যন্ত হলেও ঠিক ছিল। কিন্তু এরপর শুরু হয় কুইজ কন্টেস্ট। প্রশ্নকর্তা বা কর্ত্রী যেই হন না কেন তিনি গহনার নাম বৃত্তান্তের পাশাপাশি জীবন বৃত্তান্ত জানতে চেয়ে একটার পর একটা প্রশ্ন করতে শুরু করেন। দু একজন মাত্র নামে থেমে যায়। বেশিরভাগেরই প্রশ্নবৃষ্টি এসে থামে গহনার ফোন নম্বরে। আরে না শুনেই রাগ করিস? তোর জন্যই দৌড়ে এলাম আর তুই ফাউ রাগ দেখাচ্ছিস। আসল ঘটনা শুনলে রাগের বদলে থ্যাঙ্কস দিবি। আমাকে কোলে নিয়ে নাচতেও পারিস। আসল ঘটনা কি? ভেতর থেকে ততটা আগ্রহ না জুটলেও দুলির কথায় চোখে মুখে আগ্রহ টেনে বলল গহনা। যদিও খিদেও ওর চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। বলবো। তার আগে বল তোর মার্কশিট তুলতে চাস? মার্কশিট তুলতে চাই মানে? ওটা কি কলেজে এসেছে নাকি? এক সেকেন্ডের তরে খিদে নামক অনুভূতিটা গায়েব হয়ে গেল গহনার। জানতাম তুই এটাই বলবি। সেজন্যেই পাগলের মতো তোরে খুঁজে বের করলাম। একা নিজের ভালো ভাবতে পারলাম না বলে। মিষ্টি একটা হাসি দুলির ঠোঁটে। গহনা ক্লান্ত চোখে ওর হাসির রহস্য ধরার চেষ্টা করল। 2 সেকেন্ড পর হাল ছেড়ে দিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে। বাসায় যাব। পরে ফোনে শুনে নেব। বাই। গহনা হাঁটতে শুরু করার আগেই হ্যাচকা টান খেল ব্যাগে। দুলি বিষম অবাক হয়ে বলল, উফ, গহনা। তোর মতো কোল্ড ব্লাডেড মানুষ আমি খুব কমই দেখেছি। হট হবার মতো অবস্থায় যে আমি নেই সেটা কতবার বোঝাবো? ওকে। তাহলে কিছু একটা কিনে নিয়ে তারপর বাসে উঠব। পানি আছে সাথে? বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল তুলি। আছে। কিন্তু বাসে কোথায় যাব? গাজীপুর। আমি সেখানেই যাচ্ছি। কারণ আমাদের মার্কশিট চলে আসছে ওখানে। বলিস কি? অস্ফুটে বিস্ময় প্রকাশ করল গহনা। জি। কিন্তু এত খুশি হবার কিছু নাই। ওটা সিল ছাপ্পর হয়ে কলেজে আসতে কমপক্ষে আরও 2-3 সপ্তাহ। আর আমাদের ভুইয়াতে ফর্ম জমা দেবার লাস্ট ডেট আগামী পরশু। কাজেই বুঝতেই পারছিস। আমি তো কোন অবস্থাতেই এই টার্মটা মিস করব না। এক্কেবারে 6 মাস পিছিয়ে যাব তাহলে। প্রয়োজনে একটু কষ্ট করে নিজে গিয়ে মার্কশিটটা তুলে আনব। ওখানে গিয়ে একটু চাপানির পয়সা খরচ করলেই মার্কশিটটা হাতে হাতে পেয়ে যাব। কাল তাহলে ভুইয়াতে জমা দিয়ে এই সেশনের জন্য ফর্মটা ফিল আপ করে ফেলব। তুই নিজেও তো এই টার্মেই ভর্তি হতে চেয়েছিলি। তাহলে এত কেন কিন্তু করছিস কেন? আমার সাথে গাজীপুর চল। গহনা মনে মনে কিছুটা উত্তেজিত হয়ে পড়ল এবার। দুলির কথা ঠিক হলে ওর নিজেরও এটাই করা উচিত। কিন্তু কথাটা কতটা ঠিক কে জানে। গহনা বুঝতে পারছে না সে কি করবে। গহনাকে দোনমোনা করতে দেখে দুলি ওর হাত ধরে টান দিল। তুই আয় তো। দেরি হয়ে যাবে আমাদের। রাস্তায় যে জ্যাম পৌঁছাতে পৌঁছাতেই 5টা বেজে যাবে। আমাদেরকে তার আগেই পৌঁছাতে হবে। 5টায় অফিস বন্ধ হয়ে যায়। গহনা কবজি উল্টে ঘড়ি দেখল। 2:45। চিন্তিত ভঙ্গিতে হাঁটতে লাগলো দুলির পাশাপাশি। গেট থেকে বেরিয়েই রিকশা নিল দুলি। গহনার হাত ধরে টেনে তুলল ওকে। শেষ পর্যন্ত গহনাকে উঠে বসতে হলো রিকশায়। যদিও খিদায় জান যায় অবস্থা। বিরক্তি চেপে বলল, যদি সময়মতো পৌঁছাতে না পারি তাহলে পুরো কষ্টটা জলে যাবে। যাবে না।
দুলি ভ্রু নাচালো। যাবে না? কেন? কেন আবার কি? যত দেরিই হোক আমরা মার্কশিট পাবই, সেটাই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে? চল যেতে যেতে বলছি। তার আগে তুই বাসস্ট্যান্ড থেকে কিছু কিনে নে তো। তোর চেহারা দেখে আমারই ভয় লাগছে। এমনিতেই তুই কৃষ্ণকলি, তার মধ্যে রোদে পুড়ে তোরে যা দেখাচ্ছে। একটু পরে তোরে আর খুঁজেই পাওয়া যাবে না। না পাওয়া গেলেই ভালো। ইনভিজিবল হয়ে যাব। বিরক্তি চেপে বলল গহনা। গহনার জানে তার গায়ের রং কালো। আপনজনেরা খাতির করে বলে শ্যামলা। আত্মীয় বন্ধু সবাই ওর গায়ের রং নিয়ে একবার হলেও মজা করে। আর এগুলো গহনার গা শোয়া হয়ে গেছে। সে কারণেই কোন প্রতিবাদ করে না। করতে ইচ্ছেও করে না। তাই বলে সবসময়ই এক কথা বলতে হবে? গহনাকে মুখ বানাতে দেখে দুলি কনুই চালালো, কিরে মাইন্ড করলি? না, মাইন্ড করা ছেড়ে দিয়েছি। গহনা সামনের দিকে তাকালো। পরন্ত বিকেলের তপ্ত রোদে ছায়াবিহীন পথটা পড়ছে। যতক্ষণ বিল্ডিংগুলোর আড়ালে থাকে রিকশাটা, ততক্ষণই শান্তি। ছায়া ছেড়ে নড়লেই ঘাড় মাথা জ্বালা শুরু করে দেয়। বাসস্ট্যান্ডের সামনে এসে রিকশা ছেড়ে দিলে ব্যাগে হাত ঢোকালো দুলি। হতাশ ভঙ্গিতে গহনার দিকে তাকালো, দোস্ত, খুচরো টাকা আছে? থাকলে ভাড়াটা দে। আমাকে নোট ভাঙাতে হবে। তর্ক না করে ভাড়া মিটিয়ে দিল গহনা। ওর নিজের কাছেও ভাঙতি ছিল না। পাশের দোকান থেকে দুটো হানিবান আর ঠান্ডা জুস কিনে বাকি টাকা থেকে রিকশা ভাড়া দিল। বাসে ওঠার পর দুলির হাতে একটা বান আর জুস ধরিয়ে দিয়ে বলল, নে, তুইও খা। আরে আমার লাগবে না, তুইই খা। আমার অতটা খিদে নেই। 12টার দিকে চা সিঙ্গারা খেয়েছিলাম ক্যান্টিনে ঢুকে। দুলি মৃদু আপত্তি জানালো। তবুও আমার সাথে খা। আমি একা খাবো নাকি? বলে ছোট্ট কামড় বসালো মিষ্টি রুটিটায়। বান্ধবীর আবেদন অগ্রাহ্য করতে না পেরে দুলিকেও সঙ্গ দিতে হলো। বাস চলতে শুরু করেছে। জুস শেষ করে প্যাকেটটা দুমড়ে হাতের পলি ব্যাগে পুরে ফেলল গহনা। দুলির দিকে হাত বাড়ালো, তোর প্যাকেটটা দে। কি করবি? জানালা দিয়ে ছুঁড়ে মারলেই তো হয়। পোটলা বানাচ্ছিস কেন? আরে না, রাস্তায় ফেলবো না। এটায় রেখে দে। বাড়ি নিয়ে যাব। বাসার ডাস্টবিনে ফেলে দেব, নয়তো পথে কোন ডাস্টবিন পেলে সেখানে ফেলব। দুলি তর্ক না করে খালি প্যাকেট তুলে দিল গহনার হাতে। গহনার দেশপ্রেমিক স্বভাব নিয়ে আগে ওরা সবাই হাসাহাসি করত। এখন আর করল না। কেবল টিস্যুতে ঠোঁট মুছে দুষ্টুমির সুরে বলল, তোকেই খুঁজছে বাংলাদেশ। গহনা ওর কথায় তেমন গা করল না। চিন্তিত স্বরে বলল, আচ্ছা তখন বললি যত দেরিই হোক মার্কশিট পাবো। কিভাবে পাবি তা তো বললি না। পরিচিত কেউ আছে নাকি ওখানে? তখন বললি বাসে উঠে বলবি। থাকতেও পারে। বলে আলগোছে হাসল তুলি। গহনা বোকার মতো বলল, মানে? মানে কিছু না। সব কিছুর মানে হয় না। দুলির কণ্ঠে রহস্য। গহনা দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালো। গুলিস্তানের জ্যামে আটকা পড়েছে বাস। চারিদিকে মানুষ থিক থিক করছে। কত মানুষ এদেশে। এদের প্রত্যেকেরই নিশ্চয়ই একটা করে গল্প আছে। বাস ঠিক বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থামলে ওরা দুজন নেমে পড়ল। গহনা একটু ভয়ে ভয়ে ছিল। 5টা না বেজে যায়। নেমেই ঘড়ি দেখল। 4:30টার কিছু বেশি। স্বস্তির নিঃশ্বাস পড়ল। বিশ্ববিদ্যালয়ের বিশাল খোলা চত্বর পেরিয়ে একটা ভবনে ঢুকতেই দুলির বড় ভাই সাবেরের সাথে দেখা হয়ে গেল ওদের। ঠিক দেখা হলো বলা ঠিক হবে না। সাবের দুলির অপেক্ষাতেই দাঁড়িয়েছিল। গহনাকে দেখে বিস্মিত হলো কিছুটা। গহনা সালাম দিলে মাথা নেড়ে বলল, কেমন আছো গহনা? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি ভালো? এই তো আছি। তোমারও কাজ আছে নাকি এখানে? সাবেরের প্রশ্নের জবাব দেবার আগেই ভাইকে থামিয়ে দিয়ে ত্রস্তে গহনার হাত ধরে টানল দুলি। তাড়া দিয়ে বলল, ভাইয়া, দেরি হয়ে যাবে আমাদের। তুমি আগে আমাদের কাগজ বের করো তো। সাবের একবার দুলি আরেকবার গহনাকে দেখে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেল। দোতলায় উঠে একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। গহনা মাথা তুলে গেটের ওপর লাগানো বোর্ডটা পড়ল। নামের নিচে ধাম পড়ে মনে হলো রুমের অফিসারটি বেশ গুরুত্বপূর্ণ পদে আছেন। গহনা দুলির দিকে তাকালো, ইনি কি আমাদের পেপারস দেবেন? দুলি জবাব না দিয়ে কেবল কাঁধ ঝাঁকালো।
ব্যাগের ভেতর থেকে কম্প্যাক্ট বের করে দ্রুত পাফ করে ঠোঁটে আলতো লিপগ্লস বুলিয়ে নিল। রোদে ঠোঁট শুকিয়ে একেবারে চরচর করছিল। গহনা সেদিকে তাকিয়ে নিজের ব্যাগ থেকে বোতল বের করল। গলা ভেজাতেই যাবে অমনিই পিয়ন উকি দিল, আপনারা আসেন। গহনা দ্রুত বোতলটা ব্যাগেই রেখে দিল। সাবেরের নেতৃত্বে ওদের তিনজনের ছোটখাটো দলটা রুমে প্রবেশ করল। টেবিলের ওপাশে যিনি বসে আছেন তাকে আরও বয়স্ক আর রাশভারী আশা করেছিল গহনা। তিনি বয়স্ক তো ননি, রাশভারীও নন। সাবেরকে দেখে হাস্যোজ্জ্বল চেহারায় উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন। সাবের হাত মিলিয়ে বোনকে পরিচয় করিয়ে দিয়ে বলল, পরিচয় করিয়ে দেই। এ হলো আমাদের দুলি। যাকে তুমি দুলু বলে ডাকতে, আর দুলি উনি হলেন আমান ভাই। এ বছরই ন্যাশনালে জয়েন করেছেন। দুলির চেহারায় স্মিতহাসি দেখে বোঝা গেল আমান ভাই সম্পর্কে সে অনবহিত নয়। বুক পর্যন্ত হাত তুলে আনারকলি স্টাইলে সালামালিকুম বলতে দেখে মনে মনে যারপর নাই বিরক্ত হলো গহনা। এটা আবার কোন জাতের সালাম? তবে বিরক্তির ছাপ পড়তে দিল না চেহারায়। যার যেভাবে খুশি সালাম দেবে। ওর কি? ঘাড় ঘুরিয়ে রুমের দেয়ালে টাঙানো ছবিগুলো দেখল গহনা। ছবি দেখা শেষে একটা বিশালকায় কাঠের ফ্রেমে বাঁধানো কিছু নাম এবং তাদের কর্মদিবস পড়তে লাগল। মোট 18 জনের নাম ও সাল লেখা রয়েছে। সবার নিচে লেখা মোহাম্মদ আমান মিকদাদ। এখানে শুরুর সালটা আছে, শেষের সালটা নেই। তার মানে ইনি এই চেয়ারের 18 নং অধিপতি। পড়া শেষ হতে চোখ পিছলে নিচে নেমে গেল। ফ্রেমের নিচে বসা মানুষটাতে ঠেকল। মনে মনে সামান্য চমকালো। ভদ্রলোক অদ্ভুত চোখে ওকেই দেখছেন। সচেতন হতে হলো গহনাকে। বেশ অনুগত ছাত্রীর ভঙ্গিতে স্পষ্টসুরে সালাম দিল। ভদ্রলোক হাসিমুখে সালাম নিলেন। ওয়ালাইকুমুসসালাম। ইনি কি তোমাদের সাথে? শেষ কথাটা সাবেরের দিকে তাকিয়ে বললেন ভদ্রলোক। গহনা দেখল সাবের মাথা নাড়ছে, জি, আমান ভাই। ও হলো গিয়ে আমাদের দুলির বান্ধবী। একসাথে পড়ে। বলেই গহনার দিকে তাকালো। তোমারও কি কাজ আছে যেন বললে? গহনা বিস্ময় চেপে দুলির দিকে তাকালো। দুলিকে দেখা গেল পুতুলের মতো চুপটি মেরে বসে আছে চেয়ারে। গহনার দিকে তাকানো বন্ধ রেখেছে সে। যেন চেনেই না। গহনা বলতে বাধ্য হলো, আমি তো দুলির সাথে এসেছি ভাইয়া। ও বলল, আজ আমাদের মার্কশিট দেবে। সেজন্যেই। গহনার মুখে খুব বেশি কথা জোগালো না। সব কেমন যেন এলোমেলো লাগছে। ওরা যে এখানে আসবে এটা কি সাবের জানতো না? তা কি করে হয়? গহনা দুলির দিকে তাকালো। সে তার মুখে তালা মেরে বসে আছে কেন বুঝে এলো না গহনার। এবারও আমার নামের লোকটাই নীরবতা ভাঙলেন। প্রশ্নটা সরাসরি গহনাকেই করলেন। কিসের মার্কশিটের কথা বলছেন? জি, আমাদের ডিগ্রির কোর্স পরীক্ষার মার্কশিট স্যার। সসম্ভ্রমে বলল গহনা। ওটা তো এখনো দেরি আছে। আপনি কোন ব্যাচ? বসুন। গহনাকে ভালো করে একনজর দেখে সাবেরের পাশের চেয়ারটা নির্দেশ করলেন আমান মিকদাদ। গহনা সেদিকে তাকিয়ে কিছুটা ইতস্তত করল। বসবে কিনা ভাবছে। আমান পুনরায় ইশারা করলে বসতে বাধ্য হলো গহনা। দুলিদের ব্যাচ স্যার। সপ্রতিভ কণ্ঠে বলার চেষ্টা করল। সরাসরি মার্কশিটের আলোচনা আসায় গহনা কিছুটা সাহস ফিরে পেল এবার। তবে ভদ্রলোকের পরের কথায় পুরোপুরি মিয়ে গেল সে। লেখা বন্ধ করে প্রশ্ন করলেন তিনি। এটা কি ধরনের উত্তর? দুলিদের ব্যাচ বলে কোন ব্যাচ গোটা বাংলাদেশে আছে বলে তো আমার জানা নাই। ভদ্রলোক কৌতূহলী চোখে চেয়ে আছেন ওর দিকে। আমান মিকদাদের কথায় হেসে মুখে টিস্যু চাপল দুলি। গহনা সেদিকে তাকিয়ে নার্ভাস ভঙ্গিতে বলল, মানে 2001-এর ব্যাচ। সেটা বলুন। কিন্তু ওটার মার্কশিট তো এখন পাবেন বলে মনে হয় না। ওটা আরও পরে আসবে। আর যখন ওটা আসবে তখন সোজা কলেজগুলোতে চলে যাবে। আপনাদেরকে এখানে আসতে হবে না। এখানে আসার বুদ্ধি আপনাকে কে দিয়েছে? গহনার বিস্ময় ততক্ষণে হতাশায় রূপ নিয়েছে। সে দুলির দিকে তাকালো কয়েকবার। কিন্তু দুলি যেন এ জগতেই নেই। নাকের দুপাশে টিস্যু চেপে ধরাই এখন ওর একমাত্র কাজ। তুমি এক কাজ করো, বোকামি করে যখন এসেই পড়েছ। আর বসে থেকে কাজ নেই। বেলা থাকতে থাকতেই বেরিয়ে পড়ো। এখান থেকে সোজা বাস ধরে শাহবাগ চলে যাও। এটাই সবচেয়ে ভালো হবে। শাহবাগ নেমে রিকশা নিয়ে নেবে।
সাবের মাঝখান থেকে বলে উঠল এবার। গহনা সবে বলতেই যাচ্ছিল সে একা বাসে চলে অভ্যস্ত নয়। তার মিথ্যুক বোনের চাপাচাপিতেই সে এখানে এসেছে, কারণ দুলি তাকে আগাগোড়া মিথ্যা আশ্বাস দিয়ে টোপ ফেলে এখানে নিয়ে এসেছে। কাজটা সে কেন করেছে জানে না গহনা। নইলে এই ভরদুপুরে একরাশ ধুলো উড়িয়ে 2 ঘন্টার জার্নি করার কোন খায়েশ তার ছিল না। কিন্তু কিছুই বলা হলো না। নিজেকে বোকা হতে দেখে কণ্ঠস্বর আপনা হতেই চেপে এলো ওর। শুনতে পেল, নাম কি আপনার? বলতে বলতেই টেবিলের উপর পড়ে থাকা ফাইলটা খুলে তাতে চোখ রাখলেন আমান। গহনা সেদিকে তাকিয়ে নির্জীব প্রায় কণ্ঠে বলল, গহনা। আমানের চোখগুলো ফাইলে ঝুঁকেছিল। সেখান থেকেই ছুটে এসে গহনাকে বিদ্ধ করল, নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলাটাই নিয়ম। গহনা কোন নাম হলো না। হয় গহনা খাতুন, নয় বেগম, নয়তো সুলতানা নাকি গহনাগাটি। কোনটা? গহনা হাসান। অপমানে লাল হলো গহনার মুখ। তবে বেচারি কালো বলেই ওর লালচে ভাবটা চেহারার কালচে ভাবটাকে প্রকট করে তুলল। গহনা মুখ নামালো। সাবের কিছু বলতে চাইলে হাত তুলে ওকে থামালেন আমান। বাড়ি কোথায় আপনার? গহনা বোকার মতো দুলি আর সাবেরের দিকে তাকালো। দুজনের চেহারার আলো এবার নিভতে শুরু করেছে। দুলিকে এতক্ষণে দেখা গেল সক্রিয় হতে দেখা গেল। বেশ নড়েচড়ে উঠে ববলতে শুরু করেছিল, ওর বাড়ি হচ্ছে। উহু, প্রশ্নটা তাকে করা হয়েছে। জবাবটা তাকেই দিতে দিন। আমি জানতে চাই এ যুগের মেয়েরা কতটা বোকা হলে কোন যাচাই বাছাই ছাড়াই এতদূর চলে আসে। কথা শেষ করে ফাইলটা বন্ধ করলেন আমান। ঝিগাতলা। মৃদুস্বরে উত্তর দিল গহনা। আমান মাথা নেড়ে ফাইলটা ছোট্ট ঢিল দিয়ে একপাশে ছুঁড়ে ফেলে বেল বাজালেন। পিয়ন ঢুকলে তাকে সফট ড্রিঙ্কস আনতে বলে দুলির দিকে তাকালেন। কতদিনের বন্ধুত্ব আপনাদের? স্কুল জীবন থেকে। তাহলে তো খুব বন্ধুত্ব। আমান হাসলেন। গহনা জবাব দিল না। সাবের হে হে করে হেসে বলতে লাগলো, আরে খুব বন্ধুত্ব মানে খুব বন্ধু। গহনার আধাবেলা কাটে আমাদের বাড়িতে। হম, সেকারনেই ও চোখ কান বন্ধ করে ওকে বিশ্বাস করেছে। আচ্ছা, আপনাকে কে বলেছে আজ মার্কশিট পাবেন? এবারের প্রশ্নটা দুলিকে করলেন আমান। দুলি এবার ঘামতে লাগল। সাবেরও নীরব। ওরা হয়তো ভাবতেই পারেনি ঘটনা এভাবে প্যাচ খেয়ে যাবে। কি করা যায় ভাবতে লাগলো দুলি। 2 আধা ঘন্টার মধ্যে চা নাস্তার পাশাপাশি যে ঘটনাটা ঘটল তার নাম কাকতালীয় হলেও গহনা এর নাম দিল সাপেবর। আমান পিয়নের মাধ্যমে ওদের দুজনের মাকড়সিট দুটো আনিয়ে নিলেন। তারপর ফোন করলেন একজনকে। পিয়নকে তার কাছে পাঠালেন। সে কাগজ দুটোকে সই সাবুত করে আমানের হাতে দিলে তিনি নিজেও এক কোণে স্বাক্ষর করলেন। তারপর দুলিরটা দুলির হাতে ধরিয়ে দিয়ে গহনাকে বললেন, আপনার নাম ঠিকানা কন্ট্যাক্ট নম্বর সব একটা সাদা কাগজে লিখে জমা দিন। তারপর এটা বুঝে পাবেন। আর বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত হবার কিছু নেই। আমার নিজেরও ওয়ার্কিং আওয়ার শেষ। তোমাদের 3জনকে নামিয়ে দিতে পারবো। শেষের কথাটা সাবেরের দিকে তাকিয়ে বললেও কথাটা যে ওদের 3জনকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা আর কারো বোঝার বাকি রইল না। সাবের চুপচাপ কথাগুলো শুনল। দুলি বোকার মতো একবার গহনার দিকে আরেকবার আমানের দিকে তাকালো। গহনা ততক্ষণে ব্যাগ থেকে কাগজ বের করে তাতে চটপট নিজের নামবৃত্তান্ত লিখে আমানের দিকে বাড়িয়ে দিলে আমান সেটা মনোযোগের সাথে দেখতে লাগলেন। গহনা নিজেও এবার কৃতজ্ঞ হতে শুরু করেছে। মাত্র একটু আগেই বিরক্তি আর বিতৃষ্ণা মিলেমিশে মনের ভেতর যে তেতো একটা অনুভূতিটার জমাট বাঁধতে শুরু করেছিল তার সবটাই উড়ে গেল আমানের কথার আশ্বাসে। মন পবনের নৌকাটা আচমকাই বিপরীত দিকে বইতে শুরু করেছে। করবে নাইবা কেন? গহনা এতক্ষণ নিশ্চিত ছিল ওর জার্নি করে আসার পরিশ্রমটা শুধু পন্ডি নয়, সাথে বাড়ি যাবার অনিশ্চয়তাটাও ওকে আরেকটা কঠিন বিপাকে ফেলতে যাচ্ছে। সেখানে হুট করে পরপর দুটো সমস্যারই চমৎকার সমাধান হয়ে যেতে দেখলে কার না ভালো লাগবে। গহনার বুকের ভেতর এখন শিরশিরে একটা অনুভূতি জাগতে শুরু করেছে। ভালোলাগারা যে যেখানে ছিল সবাই বেরিয়ে আসতে শুরু করেছে কোটর ছেড়ে। তারা আমান স্যারকে উকি ঝুঁকি মেরে দেখতে শুরু করেছে। আর মুচকি মুচকি হাসি দিচ্ছে পরম লাস্যে। নইলে গহনার হঠাৎ করে কেন মনে হবে কেন লোকটা দেখতে যথেষ্ট প্রেজেন্টেবল। তার তর্জনী আর বুড়ো আঙ্গুলের চাপে কাগজটা ধরা, নত মুখে লেখাটা পড়া। সব কিছুই অসম্ভব সুন্দর আর নান্দনিক মনে হবে কেন?
মনের অজান্তেই ওড়না জামা টেনেটুনে ভদ্রস্থ হবার চেষ্টা করল গহনার অবচেতন মন। কৃতজ্ঞতা হতে পারে। নিজেকে চোখ রাঙাতে গিয়ে শুনল মনের দুষ্টু অংশ বলছে, তোর মার্কশিট আনানোর কোন কারণই ছিল না রে। স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা তোর প্রতি আগ্রহী। নইলে একেবারে বাড়ি পৌঁছে দিতে চাইবে কেন? মনের ভদ্র এবং সচেতন অংশ গুরুগম্ভীর ভঙ্গিতে শাসালো গহনাকে। বলল, তোমাদের মতো কোমলমতি মেয়েদের নিয়ে এই এক সমস্যা। কেউ একটু ডাক খোঁজ করল বা সাহায্যের হাত বাড়িয়ে দিল অমনিই তোমাদের মনে হওয়া শুরু করে সে তোমার জন্য দিওয়ানা মাস্তানা। আয়নায় নিজের চেহারা দেখেছ? না দেখে থাকলে আজ আরেকবার একটু দেখে নিও। তারপর নিজেকে আমানের জায়গায় বসাও। আর ভেবে বল, কোন খুশিতে সে দলির মতো সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের পূর্বপরিচিতাকে বাদ দিয়ে তোমার মতো কালো গোলাপকে চয়েস করবে। এটা তো কেবল আলিফ লায়লার এপিসোডগুলোতেই সম্ভব। চাপা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ফিরে পেল গহনা, যা আরেকটু হলেই হারাতে বসেছিল। মনের ভেতর কৃতজ্ঞতাবোধের যাবতীয় শুভবোধগুলোকে জাগিয়ে দিয়ে তাদের হাতে এলার্মোবেল ধরিয়ে দিয়ে বলল, তোরা আমাকে ছোটলোকের মতো চিন্তা ভাবনা করতে দেখলেই সতর্ক করবি। যত সব। গহনাকে শান্ত আর নীরব দেখে দুলি নিজেই এবার মুখ খুলল। হেসে বলল, এতক্ষণ তো খুব রেগেছিলি আমার ওপর। এখন থ্যাঙ্কস দে আমাকে। ট্রিটও তো পাওনা হয়ে গেছে আমার। নইলে পুরো কলেজ যেখানে মার্কশিটের খবর জানে না সেখানে তুই রীতিমতো ওটা হাতে পেয়ে যাচ্ছিস। আবার বিনা খরচে বাড়ি পৌঁছানো। গহনা কি বলবে ভেবে না পেয়ে নীরব রইল। তবে সাবের বিরক্ত হলো বোনের কথায়। বোকার মতো আমানের সামনে নিজের চরিত্রটাকে মেলে ধরছে কোন আক্কেলে। থাপ্পড় মারা দরকার বেকুবটাকে। সাবের খাকারি দিলে দুলি তার দিকে তাকালো আর চোখ রাঙানি খেয়ে দমে গেল। গহনার মন বলল এখানে কোন ঘটনা আছে নিশ্চয়ই। একটু আগেও মার্কশিট আনার মধ্যবর্তী সময়টুকুতে সাবের আর আমান স্যারকে স্মৃতিচারণ করতে শুনেছে। তখনই বোঝা হয়ে গেছে অনেক কিছু। বাকিটা এখন বুঝতে পারল। সাবের ভাইয়ের বাড়তি সতর্ক বলে দিচ্ছে, আমান স্যার সাবের ভাইদের আত্মীয় হতে যাচ্ছে, এবং ইনি সম্ভবত একসময় সাবের ভাইদের প্রতিবেশী ছিলেন এবং আজ দুলিকে পাত্র দেখাতেই এখানে নিয়ে আসা হয়েছে। যা দুলি নিজেও হতা জানত। নইলে বন্ধুস্থানীয় একজনের সামনে এত ধাক ধাক গুড় গুড় কিসের? এই রুমে ঢোকার আগে দুলির সচেতনতা গহনার চোখে পড়েছে। কাজেই সে যতই বলুক অন্য কাজে এসেছে তা সত্যি নয়। আমান তার সম্ভাব্য পাত্র। কিন্তু গহনাকে টানল কেন সে? একটু ভাবতেই উত্তরটা পেয়ে গেল সে। মনটা যারপর নাই খারাপ হয়ে গেল এবার। চোখে পানি চলে আসতে চাইল। দুলি নিশ্চিত ছিল গহনা তার প্রতিদ্বন্দ্বী হবার যোগ্যতা রাখে না। কোন পাত্রের চোখে সমস্যা না থাকলে সে দুলিকে বাদ দিয়ে গহনাকে নিজের জন্য ভাববে না। দুলি এই চান্সটাই নিয়েছে। আরেকটা চাপা নিঃশ্বাস পড়ল গহনার। সাবের হঠাৎ পুরনো কথার খেই ধরল, বাড়ি কবে আসছো আমান? আম্মা কিন্তু বারবার তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। আমার তো মনে হয় আজকের দিনটাই চমৎকার। কি বলো? আমান তখনও গহনার কাগজটা দেখছিল। তা থেকে চোখ সরিয়ে বলল, না সাবের আজ না। আজ আম্মার সাথে গিয়ে কথা বলি। তারপর দিনক্ষণ ঠিক করে ফোনে জানাবো ইনশাআল্লাহ। তবে এটা পুরোটা আম্মার উপরই নির্ভর করছে। আম্মা যেদিন বলবে সেদিনই চলে আসব। খুব ভালো। আন্টিকে তাহলে সাথে করে নিয়েই আসো। মা তো আন্টির কথা প্রায়ই বলেন। ওনার কথা থেকেই আজ তোমার এখানে আসা। দুলি তো প্রথমে এখানে আসতে রাজিই ছিল না। পরে তোমার ছবি দেখালাম। তোমার সব কথা বললাম, তারপর ম্যাডামের মন নরম হলো। আমার বোনটা আবার খুবই নাকুচা স্বভাবের মানুষ। হা হা হা। সাবের হেসে উঠল। আমান নিজেও মুচকি হাসল। গহনা তখনও নিজের মার্কশিট নিয়ে ব্যস্ত। দেখা শেষ করে মার্কশিটটা ব্যাগে রেখে উঠে দাঁড়ালো। স্যার আমি আসি? সে কি একা? এলেন তো বন্ধুর সাথে। বন্ধুর সাথেই যান। আমানকে সিরিয়াস দেখালো। গহনা দুলির দিকে তাকালো। দুলি অস্বস্তি ভরে বলল, সমস্যা নেই, ও চলে যাক। আমাদের তো দেরিও হতে পারে তাই না? বেচারিকে আটকে রেখে লাভ কি? আমার তো মনে হয় সি ক্যান টেক কেয়ার অফ হারসেলফ। গহনা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আমান ধীরে সুস্থে কলমটা বন্ধ করে বুক পকেটে রাখতে রাখতে বলল, যত যাই হোক, ওকে এ পর্যন্ত আপনিই টেনে এনেছেন।
ওকে বাড়ি পৌঁছানোর দায়িত্ব আপনার। মেয়েটা এতদূর একা কিভাবে যাবে এটা ভাবা উচিত। গহনা আপনি বসুন। বেশি ভদ্রতা দেখাতে যাবেন না। আমরা সবাই একসাথে যাচ্ছি। একটু আগেই বলেছি কথাটা। তারপরেও যাই যাই করাটা ব্যাড ম্যানার্স। সিট ডাউন। আদেশের সুর আমানের কণ্ঠে। গহনা এবার আস্তে করে বসে পড়ল। 3 প্রতিদিন বিকেলে ছোট ছেলের জন্য নাস্তা তৈরি করে অপেক্ষা করাটা ইসমাত জাহানের দৈনন্দিন জীবনের একটা রুটিন বাঁধা কাজ হয়ে গেছে। বাকি ছেলেদের জন্য তার এটা করার দরকার হয় না, কারণ তাদের প্রত্যেকেরই আলাদা পরিবার আছে, বউ বাচ্চা আছে। বরং ইসমাত নিজেই সেখানে অতিথির ভূমিকায় থাকেন। বড় ছেলে বউ ছেলেমেয়ে নিয়ে 7 তলায় থাকে। মেজ ছেলে তার বউ ছেলেমেয়ের সাথে শাশুড়িকেও রেখেছে, বছর খানেক হয়। বেচারি বিধবা মানুষ। ছেলেরা রাখে না বলে মেয়ের বাড়িতে থাকেন। যদিও মেজ ছেলের বউ তার মায়ের আশ্রয়ের চেয়ে তার নিজের প্রয়োজনের গানটাই রোজ সারেঙ্গি বাজিয়ে ইসমাতকে শোনায়। তার মা না থাকলে নাকি সে বাচ্চাদের মানুষই করতে পারত না। কিভাবে স্কুলে যেত আর কিভাবে ঘর সামলাতো সে নাকি ভেবেই পায় না। ইসমাত কিছু বলেন না। চুপচাপ মেজ বউয়ের রোজকার পুঁথিপাঠ শোনেন। যেদিন অতিরিক্ত হয়ে যায় সেদিন একেবারে লতি ছেলা ছিলেন। তাতে মেজ বউ একটু দমন হয়। কিছুদিন পর আবার যেই কে সেই। ইসমাত আজকাল ওকে পাত্তা কম দেন। বেশি কথা বলা মানুষ এমনিতেই পছন্দ নয় তার। স্বার্থপর লোকজন তো আরও না। বড় বউ স্বার্থপর হলেও শেয়ানা স্বার্থপর। মুখে খুব মা মা করবে, কিন্তু সময়মতো তাকে আসল রূপে পাওয়া যায়। এসব ভাবতে গেলে চিন্তায় ঘুম আসে না ইসমাতের। আমান তার অন্ধের ষষ্ঠী। এই ছেলেটা তার প্রতি যথেষ্ট যত্নবান। কিন্তু সেটা কতদিন ইসমাত জানেন না। বউ এলেই তো তিনি হয়ে যাবেন পেইং গেস্ট। আজকাল মনের মধ্যে এই গোপন ভয়টাই সদা ঘাপটি মেরে থাকে। কে জানে আমানটার বউ কেমন হয়। এটাও যদি বড় আর মেজ জনের মতো স্বার্থপর হয়ে থাকে তবেই হয়েছে। ইসমাতের কপাল পুড়ল বলে। যদিও ছেলে তার সোনার টুকরা। মায়ের অকাল বৈধব্য সে মন দিয়ে অনুভব করে। ইসমাতের সুখ সুবিধার দিকে সেন নজর তার। কেবল পড়ুয়া বলেই নয়, ছেলে তার এমনিতেও প্রেম ভালোবাসার পথ কখনো মারায়নি। কিছুদিন আগেও একবার দুরু দুরু বুকে করেছিলেন প্রশ্নটা। হ্যাঁ রে, তোর কোন পছন্দ টছন্দ আছে? আজকাল তো সবারই থাকে। তোর নেই? হতে দেইনি মা। ছেলের সরল উত্তর ইসমাতকে স্তব্ধ করে দিয়েছিল সেদিন। তার আমান লাখে একটা ছেলে। আত্মীয় বন্ধু সবার আগ্রহ ওর প্রতি। ইসমাতের প্রতি সবার বাড়তি আগ্রহের এটা একটা কারণ যে আমান মাকে ভীষণ মূল্যায়ন করে। কিন্তু এসব আচরণ ইসমাতের ভয় বাড়ায়, বই কমায় না। মেয়েগুলা বিয়ের আগে যত আদবকায়দা আর সুষ্টুনি মুষ্টুনি মার্কা ভাবসাব দেখায়, বিয়ের পর আর সেটা থাকে না। এর ভুরি ভুরি প্রমাণ আছে তার কাছে। তার মেজ ছেলের বউটাই তো সম্পর্কে ইসমতের দূরসম্পর্কের আত্মীয়া। বিয়ের আগে মেজবৌমার আচরণ আর বিয়ের পরের আচরণে আকাশ পাতাল পার্থক্য। যত দিন যাচ্ছে এই পার্থক্যের পরিমাণ ততই বাড়ছে। সে কারণেই ইসমাত ঠিক করেছেন ছেলের জন্য এবার অনাত্মীয় ঘর থেকে মেয়ে আনবেন। আত্মীয়দের মেয়েগুলো বিয়ের পর দুটার জায়গায় 4টা ডানা গজিয়ে যায়। আত্মীয় বলে কিছু বলাও যায় না। তার চেয়ে অনাত্মীয় হলে 2-4টা ঠাস ঠাস শোনানো যাবে। কিছুদিন আগে পুরনো প্রতিবেশী মহুয়া আপা তার মেয়ে দুলির কথা বলছিলেন। মেয়েটাকে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে দেখেছেন। বেশ সুন্দর। তার বাকি 2 বৌমার চেয়েও ব্রাইট আর চৌকস। ইসমাতের ভালো লেগেছিল। তারপরই তিনি মহুয়া আপাকে জানিয়ে দিয়েছেন যে তার ছেলের পছন্দ হলে তার দিক থেকে কোন আপত্তি থাকবে না। ইসমত মুখে বলেননি, কিন্তু এই স্বস্তির প্রধান কারণ মহুয়া আপা নিজে। ইসমাত যতদিন তাদের সাথে এক বাড়িতে ছিলেন ততদিন ধরেই তিনি মহুয়া আপাকে দেখেছেন। অত্যন্ত অমায়িকার ভদ্র মহিলা এই মহুয়া আপা। তার মেয়ে যে তার মতোই হবে এতে কোন সন্দেহ নেই। তারপরেও তিনি মনে করেন বিয়েশাদির ব্যাপারে পাত্রপাত্রীর নিজস্ব ভালোলাগা থাকার দরকার আছে। সারা জীবনের ব্যাপার। তিনি চান না কেবল তাকে খুশি করতে গিয়ে ছেলে তার কষ্ট পাক। সে কারণেই দুলির সাথে আলাদা দেখা করানোর চেষ্টা করেছিলেন ইসমাত। ছেলে কাজের চাপে সময়ই পায় না। শেষ পর্যন্ত ওর অফিসেই বসার সিদ্ধান্ত নিয়েছেন মহিয়ার বড় ছেলে সাবের। আজ ওদের আমানের অফিসে যাবার কথা ছিল। কি কথা হলো কে জানে।
কথাটা জানার জন্য ইসমাত মনে মনে কিছুটা উত্তেজিত হয়ে আছেন। ছেলের গাড়ির শব্দে বেরিয়ে এলেন ইসমাত। আমানকে দেখা যাচ্ছে। ছেলেকে দেখেই ওর নাস্তার টেবিল গুছিয়ে ফেললেন তিনি। আমান মাকে দেখে সুন্দর করে হাসল। এক হাতে জড়িয়ে ধরে সারা দিনে অসংখ্যবার করা প্রশ্নটা আরেকবার করল। ইসমাত ক্লান্তিহীন ভাবে হেসে জবাব দিলেন, আমার শরীর ভালোই আছে। তুই কুলি করে হাতটা ধুয়ে নাস্তাটা খেয়ে যা। আমান তাই করল। ইসমাত মনে মনে অপেক্ষা করছেন আমান কখন সাবেরদের সাথে দেখা হবার কথাটা বলবে কিংবা দুলিকে পছন্দের কথাটা বলবে। কিন্তু ছেলেকে নীরবে নাস্তা খেতে দেখে ইসমাত আর থাকতে পারলেন না। নিজেই আগ বাড়িয়ে জানতে চাইলেন, কি রে অফিস কেমন কাটলো? অফিস কেমন কাটলো মানে? অফিসের মতোই কেটেছে। এক চামচ ডাবের পুডিং মুখে দিয়ে বলল আমান। ইসমাত বিরক্তি চেপে বললেন, সাবেরদের যাবার কথা ছিল না আজ? ওরা কি যায়নি? নাকি দুলিকে তোর পছন্দ হয়নি কোনটা? আমান এবার হেসে ফেলল। এই কথা? হ্যাঁ, সাবেররা গিয়েছিল। দুলিও এসেছিল। প্রায় ঘন্টা দেড়েক আড্ডা দিয়েছি আমরা। তাই নাকি? ইসমাতের চোখে মুখে আনন্দচ্ছটা। কি বলল দুলি? সে তেমন কোন কথা বলেনি। কথা যা বলা সাবেরই বলেছে। আসলে মেয়েটা একটু নার্ভাস ছিল। নার্ভাস কেন? আর বলো না। বোকার মতো এক ক্লাসমেট না বান্ধবী কাকে যেন সাথে করে নিয়ে এসেছে। সেই মেয়ে ভেবেছে, আজ ওদের মার্কশিট পাওয়া যাবে। দুলি ওকে এরকম ধারণাই দিয়েছে। যা বুঝলাম মেয়েটার একা লং জার্নি করে অভ্যাস নেই। এদিকে দুলি বা সাবেরকে দেখলাম ব্যাপারটাতে সেভাবে রেসপন্স করছে না। অথচ দুলির কারণেই তার আশা। অন্তত তার কথাবার্তায় সেরকমই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত আগোবাড়িয়ে আমাকেই একটা ভূমিকা নিতে হলো। দুজনের মার্কশিট ওকে করে ওদের হাতে ধরিয়ে দিলাম আর দুলিদের সাথে মেয়েটাকে ওদের বাড়ির গেটে নামিয়ে দিলাম। আজকের ঘটনা বলতে এটাই। আর তুমি যেটা জানতে চাচ্ছিলে সেটার উত্তর হলো হ্যাঁ, দুলিকে আমার পছন্দ হয়েছে। ইসমাত চুপচাপ শুনছিলেন। এবার মৃদুস্বরে বললেন, দুলি মেয়েটাকে সাথে নিয়ে এসেছিল নাকি মেয়েটাই দুলির উপর দায় চাপাচ্ছিল? তেমন মনে হয়নি আমার। মেয়েটা বারবার দুলিকে বলতে গিয়ে উসখুস করছিল সে তুলনায় দুলি নির্বিকার। ওর প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু যেভাবে ইগনোর করছিল ব্যাপারটা। যাই হোক, আমার যা মনে হলো তাই বললাম। হমম, আজকালকার মেয়েগুলো যে কি ফটকাবাজ। তোর জেসমিন আন্টির ছেলের বউটাকে দেখিস না। মানুষটা ছোট হলে কি হবে? দুনিয়ার বদ। তো এদের ব্যাপারটা কি? আমান চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে বলল, আমি পার্সোনালি কয়েকভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। দুলি একা আসতে হবে ভেবে সঙ্গী হিসেবে ওই মেয়েটাকে জুটিয়েছে এটা কনফার্ম। হয়তো এতে ওর বড় ধরনের কোন ইন্টেনশন ছিল না কিন্তু এটা বর্তমান সময়ের সবচেয়ে কমন একটা ধোঁকা সিস্টেম। যেটা অনেকে হাসতে হাসতে করে ফেলে এবং ধরা পড়ার পর এতটুকু অপরাধবোধে ভোগে না। এই যা! ইসমাত বাকরুদ্ধ হয়ে পড়লেন। কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন, কিন্তু এগুলোই তো অসততার জীবাণু। ছোট অ্যালার্জি থেকেই তো খোসপাচড়া দেখা দেয়। এর মানে ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে দুলিরা রং বদলাতে পারবে। হয়তো। তাই বলে সাথের মেয়েটাকে ইনোসেন্ট ভাবার কিছু নেই। সে নিজে কোন ধান্ধায় রাজি হয়েছিল তাই বা কে জানে। আজকাল ইনোসেন্সিটাও এক ধরনের চালাকি। কিছু জানি না কিছু বুঝি না মার্কা ভাব ধরা। খোঁজ নিয়ে দেখোগে এটা দুলির চেয়ে বড় ধান্ধাবাজ। তোর তাই মনে হলো? উহু, আমার ঠিক উল্টোটা মনে হয়েছে। ভয়টা এখানেই। এত ভালো মানুষ যে মেয়ে। তার দুলির সাথে ঘনিষ্ঠ হবার কথা নয়। কিন্তু যা বুঝলাম তারা বাল্যবান্ধবী। সম্পর্কটা দীর্ঘদিনের। টিকে আছে কেমন করে আল্লাহই জানেন। এভাবে কি চলে বল? এত ঠগো বাঁচতে গেলে তো গা উজাড় হয়ে যাবে। এভাবে তোর বিয়েই হবে না। তো কি করতে বলো আমাকে? দুলিকে বিয়ে করে ফেলবো? আমান মায়ের দিকে তাকালো। ইসমাত চিন্তায় ডুব দিলেন। আমান মাকে চিন্তার সাগরে ফেলে উঠে দাঁড়ালো। মিনিট খানেক পরে একটা ছোট্ট সাদা কাগজ হাতে বেরিয়ে এলো নিজের রুম থেকে। সেটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা সেই আপাতদৃষ্টিতে বোকা মেয়েটার ঠিকানা আর ফোন নম্বর। দেখো কোন কাজে আসে কিনা। ইসমাতকে দেখালো বাজপড়া মানুষের মতো। তিনি কাগজটা হাতে নিলেও তাতে চোখ রাখলেন না। চোখ রাখলেন ছেলের মুখের দিকে।
আমান অস্বস্তি কাটিয়ে বলল, মেয়েটা শ্যামলা। গায়ের রংটা কিছুটা কালোর দিকে। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি কোন ফর্সা মেয়ে ওর সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে না। আমি জানি না দুলি কি মনে করে মেয়েটাকে আমার সামনে আনলো। আমার পক্ষে এখন অন্য মেয়েকে বিয়ের কথা ভাবা সহজ হবে না মা। মুখটা মাথার ভেতর গেঁথে আছে। কি সর্বনাশ হলো বলো তো? সর্বনাশ হয়েছে? অস্ফুটে উচ্চারণ করলেন ইসমাত। তা নয়তো কি? দুপুরেও তো দিব্যি ভালো ছিলাম। এখন মনে হচ্ছে একে না পেলে বিয়ে টিয়ের কোন মানে হয় না। ছেলেমানুষি চিন্তা কিনা তুমিই বলো। ইসমাত জবাব দিলেন না। গভীর বিস্ময় চেয়ে রইলেন ছেলের দিকে। আমান অস্বস্তি ভরে বলল, এভাবে তাকিও না মা। তুমি যদি এখন বলো দুলিকেই বিয়ে করতে হবে তাহলে তাই সই। তাছাড়া এই মেয়ের কি ভরসা? এত সুন্দর একটা মেয়ে। কোথায় কয়টা জুটিয়ে বসে আছে কে জানে। গভীর নিঃশ্বাস পড়ল আমানের। 4 আমান ভাই তোকে দেখা করতে বলেছে। কথাটা শুনে চমকে উঠে ঘাড় ফেরালো গহনা। দুলিকে নির্বিকার দেখাচ্ছে। যেন কথাটা বলা ওর কাজ ছিল। বাকিটা গহনার ব্যাপার। গহনা প্রথমটায় থতমত খেয়ে গেলেও পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে চেহারায় নির্বিকারত্ব আনার চেষ্টা করল। দুলির চেয়েও উদাসীন ভঙ্গিতে বলল, আমান ভাইকে? ফাপড়নেস? দুলির চেহারা এবার স্পষ্ট বিরক্তি। আমান ভাইকে তুই চিনোস না? ভাব তো এমন করছিস যেন রোজ ওরকম 4-5টা আমান মিকদাদ তোর আগে পিছে ঘুরে। বুঝলাম না। তুই হঠাৎ এভাবে কথা বলছিস কেন? আমান ভাইকে এটা জিজ্ঞেস করে কি আমি কোন মহা অপরাধ করে ফেললাম? নাকি আমার উনাকে চিনতেই হবে? অভিমানী কণ্ঠ রোধ হয়ে এলেও নিজের মধ্যে কোন দুর্বলতা প্রকাশ পেতে দিল না গহনা। সত্যি বলতে, চট করে আমার নামটা মগজে ধরতে পারেনি। বিশেষ করে বিগত একটি সপ্তাহে যখন সময়টা নির্বিঘ্নে কেটে গিয়েছিল তখন গহনা ধরেই নিয়েছিল যে সেদিনের অপ্রীতিকর ভ্রমণটা নিয়ে আর কোন কাহিনী রচিত হবে না। আর হয়েছেও তেমনটাই। কেননা এর পরেও দুলির সাথে ওর যতবার দেখা হয়েছে, স্বাভাবিক কথাবার্তা হয়েছে কিন্তু গাজীপুর প্রসঙ্গ আর ওঠেনি। দুজনেই বিষয়টাকে সযত্নে এড়িয়ে গেছে। এমনকি মার্কশিটের কপি জমা দেবার সময়ও দুলির সাথে কোন বাড়তি কথা হয়নি গহনার। তাই আজ হঠাৎ দুলির এমনতর কথায় সে অবাক না হয়ে পারেনি। এর মানে হলো দুলি ব্যাপারটা অন্যভাবে নিয়েছে এবং এতদিন মনে মনে সেটাকে পুষে রেখেছে। যদিও ওর রাগের কারণটা জানে না গহনা। দুলি এতক্ষণে নিজেকে সামলে নিয়েছে। হয়তো এভাবে মনের উষ্মাটুকু প্রকাশ করতে চায়নি। মুখে সামান্য হাসি টেনে বলল, আরে না, ফান করলাম। আমি ভেবেছি তোর মনে আছে। আমাদের মার্কশিটের ব্যবস্থা করে দিলেন যে ভাইয়াটা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ওহ, আচ্ছা। মনে পড়েছে। ওনার সাথে দেখা করতে হবে কেন? তা জানি না। তবে উনি বললেন আমাদের নাকি কোন পেপারে সই করা বাকি। এ আবার নতুন কি কথা? মার্কশিট নিতে হলে পেপারে সই করতে হয় বলে তো কখনো শুনিনি। উনি বলছেন কাগজটা আমরা আনঅফিসিয়ালি নিয়েছি তাই ডকুমেন্ট থাকতে হবে নতুবা এটার জের পরবর্তীতে তার উপর আসতে পারে। তার মানে কি আমাদেরকে আবার গাজীপুর যেতে হবে? গহনা বিরক্ত হলো। না, গাজীপুর যেতে হবে না। কাল বিকেলে আমান ওর মাকে নিয়ে আমাদের বাসায় আসবে। আম্মু দাওয়াত করেছে। তুই চাইলে বাসায় এসে ব্যাপারটা ক্লোজ করতে পারিস। আর নয়তো ওনার অফিসে গিয়ে। প্রথমটাই তো মনে হয় সহজ কিন্তু এরকম পারিবারিক সিম্পোজিয়ামে। গহনা ইতস্তত করল খানিকক্ষণ। থাক, কষ্ট হলেও আমি না হয় গাজীপুরেই যাই, তুই কি বলিস? অনিশ্চয়তার সুর গহনার কথায়। দুলি দ্রুত বলে উঠল, কি দরকার অত কষ্ট করার? আমাদের বাড়িতে কি তুই নতুন নাকি যে ঢং দেখাচ্ছিস? বাড়িতেই আয়। ব্যাটা কি চায় দেখি। বলতে গিয়ে চাপা ক্ষোভ ঝরে পড়ল দুলির গলায়। গহনা বিস্মিত চোখে দুলিকে দেখল। ওর চাপা অস্বস্তি আর ছলছলে চোখ বলে দিচ্ছে সবকিছু ঠিক নেই। সমস্যাটা কি আসলে? গহনা ওর কাঁধে হাত রাখল, কি হয়েছে রে? কাল ওনারা আসছে, কোথায় তোর খুশি হবার কথা? তা নয়, কেমন রেগে রেগে কথা বলছিস? কোন সমস্যা? দুলি আর পারল না। বন্ধুর উষ্ণ স্পর্শে গলে গেল অভিমানের জমাট বাঁধা কঠিন বরফ। দুহাতে মুখ ঢেকে বলে ফুপিয়ে উঠল সে। গহনা বিষয়টা বুঝতে না পেরে দুলিকে ছুঁয়ে বসে রইল। ওকে শান্ত হবার সুযোগ দিল।
একটু পর দুলি নিজেই চোখ মুছে বলতে লাগলো, আসলে ভুলটা আমারই। আমার আর আমানের মাঝখানে আমিই তোকে এনেছি। সব দোষ আমার। আমি মাঝখানে এসেছি মানে? আমি কখন তোদের মাঝখানে গেলাম? বিস্ময় পলক পড়ছে না গহনার। তুই হয়তো যাসনি, কিন্তু আমান তোকে টেনে এনেছে। সম্ভবত সে তোকে পছন্দ করেছে, আমাকে নয়। বলে টিস্যু চোখে চাপল দুলি। গহনা হতবিহ্বল হয়ে বসে রইল। প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলেছে সে। দুলি কান্নাভেজা কণ্ঠে বলল, আমি আমানকে না দেখেই বাতিলের লিস্টে ফেলেছিলাম। ওর পোস্ট প্রফেশন কোনোটাই আমার কাছে ততটা প্রেজেন্টেবল মনে হয়নি। তারপর সেদিন সাবের ভাইয়া ওর ছবি দেখালো। পুরোপুরি না করতে পারিনি। আনঅফিশিয়ালি দেখা করতে রাজি হয়েছিলাম। আমি নিশ্চিত ছিলাম সে আমাকে দেখামাত্রই পছন্দ করে ফেলবে। তাই আমি তোকে সাথে নিয়েছিলাম। একা অতটা পথ জার্নি করতে সাহস পাচ্ছিলাম না তাই। কিন্তু আমার করা এই ছোট্ট ভুলটাই যে আমার বিপরীতে চলে যাবে বুঝতে পারিনি। সাবের ভাইয়াও এটা নিয়ে বকেছে। আমি তোর কথা এখনো বুঝতে পারছি না দুলি। ধরে নিলাম তুই আমাকে সাথে নেয়াতে তার মনে একটা বাড়তি অপশন তৈরি হয়ে গেছে। কিন্তু তুই এটা কেমন করে ধরে নিলি যে এটা শোনামাত্রই আমি ওনার পছন্দসই হবার আনন্দে কি দারুণ কি আনন্দ বলে লাফিয়ে উঠব? মনে মনে অপেক্ষায় থাকব, ভদ্রলোক কখন টস করবেন, দুলি না কালি। তারপর এই আশায় থাকব যে উনি নির্ঘাত আমাকে চয়েস করবেন আর তুই বাদ পড়ে যাবি। এই আনন্দে আমি আমার ঘুম হারাম করব। বাহ, আমার কোন চয়েস থাকতে নেই তাই তো? উনি বড় অফিসার হলেই আমাকে বলতে যেতে হবে? গহনা এবার কিছুটা রেগে গেল। দুলি কোন জবাব দিল না। গহনা এবার কিছুটা অসহিষ্ণু বলল, আচ্ছা, এসব কথা কি উনি নিজে তোকে বলেছেন? না, তার মা বলেছে আমার মাকে। দুলি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। উনি সেদিন ফোন করেছিলেন। আম্মুর সাথে অনেকক্ষণ কথা হয়েছে তার। গহনা বাকরুদ্ধ প্রায় কণ্ঠে বলল, আমার ব্যাপারে কি বলেছেন জানতে পারি? জেনে কি করবি? শুধু এটুকু জেনে রাখো, আমান ভাইয়ের মা বিশেষ করে জানতে চেয়েছেন কাল সাবের ভাইয়ের অনুষ্ঠানে তুই থাকবি কিনা। তার নাকি তোর সাথে কি দরকার আছে। আর তোরা ধরে নিলি তিনি তার ছেলের জন্য আমাকে খুঁজছেন? ব্যাপারটা কেমন খাপছাড়া হয়ে গেল না? খাপছাড়া হবে কেন? আমান ভাই নিশ্চয়ই তোর কথা তার মাকে বলেছে। নইলে উনি কেন সরাসরি তোর কথা জানতে চাইবেন? উনি তোদের কাছে আমার ব্যাপারে জানতে চাওয়ার তো একটাই মানে দেখি আমি। আর সেটা হলো তিনি তার অন্য কোন আত্মীয়ের জন্য আমাকে সিলেক্ট করার কথা ভাবছেন। কারণ পাত্র তোর সেই আমান ভাই হলে উনি মনে হয় না তোদের বলতেন, সরাসরি আমাকেই ফোন দিতেন। এমনটা কি হতে পারে না? বরং এমনটা হওয়াই তো যুক্তিযুক্ত, নইলে তোর মাধ্যমে আমাকে তলব করার মানে কি? মানে তো একটাই, তোর মাধ্যমে আমার সম্পর্কে আরো ভালোভাবে জানা। তোর কি এটা একবারও মনে হয়নি? গহনার কথায় থমকে গেল দুলি। জানি না, আমি এভাবে ভাবিনি আসলে। ভাবা উচিত ছিল। তো কাল উনি তোর বাসায় কেন আসছেন? আবার আমাকেও ডাকছেন। তার মানে সইয়ের ব্যাপারটা বাহানা। দেখা যাবে সাথে করে সেই আত্মীয়াকেও ধরে আনবেন। গহনা হালকা স্বরে বলল, না বাহানা না। আমি খোঁজ নিয়েছি। আরও যারা মার্কশিট তুলতে পেরেছে সবাই সই করেই নিয়েছে। আর কালকের আয়োজনটাও তাদের না, আমার আম্মার করা। সাবের ভাইয়ার এনগেজমেন্ট উপলক্ষে আমান ভাইয়ের আম্মাকে ডেকেছেন আম্মু। আম্মুর ইচ্ছে আছে কাল একই অনুষ্ঠানে আমারও এনগেজমেন্ট হয়ে যাক। এটা আগেভাগে বলবে না আম্মু। হুট করে আমানকে আংটি পরিয়ে দেবে। বাহ, তাহলে তো খুবই ভালো। এত সুন্দর পরিকল্পনার পরেও তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য বলবি? দুলি শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ঠিক ভয় পাচ্ছি না। তবে একেবারে স্বস্তিও পাচ্ছি না। আমার একটা কথা রাখবি গহনা? দুলির অনুরোধটা আরতির মতো শোনালো। গহনা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা ঝাঁকালো। মুচকিও হাসল এবার। তোকে বলতে হবে না। আমি কাল এবং আগামী কয়েক সপ্তাহ তোর বাড়িমুখো হচ্ছি না, এমনকি গাজীপুর তো নয়ই। সই পড়ে করলেও চলবে। হম, আর ধর যদি তোকে সরাসরি ফোন দেয় আমান বা ইসমাত আন্টি? দুলি আমার খুব বিরক্ত লাগছে। কিছুটা অপমানিত বোধ করছি। তারা ফোন দিলেই কি আমি ধেই ধেই করে রাজি হয়ে যাব? আমার বড় দুই বোনের এখনো বিয়ে হয়নি।
তাদের বিয়ের আগে আমার বিয়ের কথা বাড়িতে কেউ ভাববে না। ওইদিকে তোর আমান ভাইয়ের বয়সও বসে থাকবে না। তুই খামোকা এত চিন্তা করছিস। রাগ করিস না রে। লোকটাকে ভালোবেসে ফেলেছি। এত অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। কচু। মানে? মানে আবার কি? যে লোক পাত্রীকে দেখতে গিয়ে তার বান্ধবীকে পছন্দ করে ফেলে আবার সেই কথা না লুকিয়ে ওই পাত্রীর পরিবারকেই বলে বেড়ায়। সেই লোক তো তোরই উপযুক্ত না, আমার তো পড়ে। আমি মনে করি তোর নিজেরই একে রিজেক্ট করা উচিত। তাহলে যদি আকল ঠিকানায় আসে। না, বাসায় সবাই মানসিকভাবে তৈরি। আম্মু আব্বু সাবের ভাই তো ফুল প্রিপারেশন নিয়ে রেখেছে। কালই এনগেজমেন্ট করিয়ে দেবে। সাবের ভাই তো কাজী ডাকার কথাও ভাবছে। কি সুন্দর ইভেন্ট। শুধু ইসমাত আন্টির ওই প্রশ্নগুলোই অস্বস্তি দিচ্ছে, নইলে বাকি সব ঠিক আছে। তোর টেনশনটা একদম বেকার দুলি। দেখবি এরা আকদ করার পরও আমার কথা জিজ্ঞেস করছে। নির্ঘাত আমাকে তাদের কোন আধাবুড়ো আত্মীয়ের গলায় ঝুলাবে তাই। আমি তো আমার জন্য এর চেয়ে ভালো আশাই করি না। দোয়া করি তোর সব ভালোয় ভালোয় হয়ে যাক। তোকে থাকতে বলতে পারছি না সেজন্য সরি গহনা। বাট আই অ্যাম নট সরি। তোর আমান ভাইকে আমার একটুও পছন্দ হয়নি, বিশ্বাস কর। বলে হাসতে হাসতে চলে এলো গহনা। 4 অচেনা নম্বর থেকে ফোন বাজল। খানিক দ্বিধা নিয়ে ফোন ধরল গহনা। কণ্ঠস্বর শুনে চমকে গেল। আমান মিকদাদ। ভুল হবার কোন সুযোগ নেই। গহনার কানে এখনো বাজে তার ভরাট কণ্ঠস্বর। যদিও কোন কারণ নেই। ব্যাপারটা স্রেফ পাগলামি। অথবা দুলির সেদিনের বলা কথার ইলিউশন। হ্যালো বলেই চুপ করে গেল গহনা। গহনার ধারণা ছিল ব্যাপারটা শেষ হয়ে গেছে। দুলির দিক থেকে কোন ফোন বা খবর না পাওয়ায় অনেকটা নির্ভর হয়ে গিয়েছিল। অন্তত ওরকম তির্যক মন্তব্যের পর তো প্রশ্নই আসে না। কথাগুলো যে আমান মিকদাদের কানকে শুধু ভারী করবে না বরং মনকেও বিরস করে তুলবে সে ব্যাপারে নিশ্চিত ছিল গহনা। একবার মনে হলো কেটে দেয়। কিন্তু সেটা কোন সমাধান নয় বরং ছেলেমানুষই হবে। আমান কেন ফোন করেছে জানা দরকার। নয়তো গহনা যা বলেছে তা জানার পরও আমান মিকদাদের মতো গ্রহণযোগ্য পাত্র, একজন দায়িত্বশীল কর্মকর্তার পক্ষে ফোন করা অস্বাভাবিক। গহনার বিশ্বাস দুলি ওর বলা একটি কথাও লুকাবে না। পারলে দুলাইন বাড়িয়ে বলে আমানের আগ্রহের অনলে পানি ঢেলে দেবে। দুলিকে ভালো করেই জানে গহনা। গহনা না চেনার ভান করল। কে বলছেন? আমান স্পিকিং। আমান মিকদাদ। আপনি নিশ্চয়ই গহনা? জি। কেমন আছেন? ভালো। আমানকে শক্ত জবাব দেবার জন্য তৈরি হলো গহনা। আমানের কণ্ঠস্বরে কোন কাঁপন নেই। আগের মতোই স্থির, আত্মবিশ্বাসী। দুলির মাধ্যমে একটা সংবাদ দেয়া হয়েছিল আপনাকে। পেয়েছেন কিনা নিশ্চিত হবার জন্য ফোনটা করেছি। গহনা নীরব। আমান খানিক নীরব থেকে বলল, সংবাদটা আমার মায়ের পক্ষ থেকে ছিল। আমার ধারণা ছিল আপনি বড়দের যথেষ্ট গুরুত্ব দেন। নাকি ধরে নেব দুলি আপনাকে জানায়নি কথাটা। কোনটা ঠিক বুঝতে পারছি না। এবার গহনা কথা বলে উঠল। না, দুলির কোন দোষ নেই। সে আমাকে যথাসময়েই জানিয়েছে। আসলে এত ব্যস্ত ছিলাম যে মনে ছিল না কথাটা। আমানের প্রত্যুৎপন্নমতিত্বের কাছে হার মানতে হলো গহনাকে। আমান বলল, সেক্ষেত্রে আম্মাকে আপনার বাসায় যাবার পরামর্শ দিতে পারি। বেচারি বয়স্ক মানুষ। আমার কথা কানে নিচ্ছেন না। তার ধারণা তিনি আপনাকে বোঝাতে পারবেন। কি বিষয়ে বোঝাবেন কথাটা গহনার মুখে প্রায় চলে এসেছিল। সামলে নিয়ে বলল, উনাকে আমার সালাম দেবেন আর আমার অপারগতার কথা জানিয়ে দিয়ে বলবেন যে আমি আন্তরিকভাবে দুঃখিত। বরং এটাই ভালো হয়েছে যে আমি তার মুখোমুখি হইনি, নয়তো তার চাওয়ার কোন মূল্য দিতে পারতাম না। ওটা আরো বেশি খারাপ হতো। তার মানে আপনি জানেন উনি কি চান? অনুমান করতে কষ্ট হয় না। সরাসরি কথা বলাটাই ঠিক মনে করল গহনা। আমান কৌশলে মূল বক্তব্যকে ঘুরিয়ে উপস্থাপন করার চেষ্টা করছে। আর প্রথমেই এনেছে মাকে। আমান বলল, আপনার আপত্তির কারণটা জানতে পারলে ভালো হতো। পছন্দসই হবার চেষ্টা করা যেত। আমি এমন কেউ নই যার পছন্দসই হবার জন্য নিজেকে অপদস্থ করতে হবে। আপনি যথেষ্ট সম্মানিত ব্যক্তি। এবার সরাসরি বলে বসল গহনা। তাতে কোন উপকার তো হচ্ছে না। অন্যের ক্ষতি করে নিজের উপকার চাওয়াটা ডিজনেস্টি।
আমি কারো ক্ষতি করিনি গহনা। আপনি পুরো বিষয়টা না জেনে আমাকে ক্ষমা করবেন আমান সাহেব। আমি এই বিষয় নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। শুধু একটা প্রশ্ন। বলুন, আমি কি আপনার অনুভূতির কোথাও এতটুকু ছিলাম? প্লিজ বি অনেস্ট। আপনার উত্তরটা জানা আমার জন্য খুব জরুরি। গহনা ফোন কানে চেপে রাখল কয়েক সেকেন্ড। তারপর নিঃশ্বাসের শব্দে বলল, আমি রাখছি। বলেই ফোন কেটে দিল গহনা। আমানের আগের নম্বর সহ এটাও ব্ল্যাকলিস্টেড করে দিল। পরদিন কলেজে গেল না গহনা। এমনকি ফোনও বন্ধ রাখল সারাদিন। আমানের ফোন ধরার সাহস নেই ওর। লোকটার সাথে খারাপ ব্যবহার করতে বাধছে। আগে পরে যাই বলুক, আমানের সাথে সরাসরি তাচ্ছিল্য বা অসম্মানজনক কথা বলা যাচ্ছে না। তার চেয়ে আমানের ত্রিসীমানা থেকে সরে যাওয়াই বুদ্ধিমত্তা। অন্তত দুলির সাথে কোন অন্যায় হতে দেবে না। ওর কারণে দুলি ক্ষতিগ্রস্ত হবে এটা মেনে নেয়া যায় না। গহনা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে নিল এবার। আমানের আশেপাশেও থাকবে না। প্রয়োজনে কলেজ ছেড়ে দেবে। সৌভাগ্যবশত ওই সপ্তাহেই গহনার বড় বোন রেহানার বিয়ের সম্বন্ধ স্থির হয়ে গেল। গহনা পারিবারিকভাবে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে কোনদিকে মন দেবার সুযোগই পেল না। এর ঠিক 1 মাস পরে কলেজে দুলির সাথে দেখা হলো। দুলি ওকে না দেখার ভান করে এড়িয়ে গেল। গহনা নিজেও আর কিছু জানার মুডে নেই। এমনিতে দুলির কানে গলায় স্বর্ণের দুল আর চিকন চেইন ওর অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। দুলির আচরণ ওর কাছে মোটেও অস্বাভাবিক মনে হয়নি। যে হবু বর পাত্রী দেখতে বসে অন্যজনকে পছন্দ করে ফেলে তাকে কি সানন্দে ওই বান্ধবীর সামনে নেয়া সম্ভব? ভেতর থেকে একটা ভয় তো কাজ করেই। দুলিকে মনে মনে সমর্থন জানিয়ে গহনা নিজেও সরে গেল এবার। সে বছরই গহনার বাবা মারা গেলেন। গহনারা পুরনো বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠে গেল। ইচ্ছে করেই দুলিকে ঠিকানাটা জানালো না গহনা। বছর শেষে কোনোরকমে মাস্টার্স পরীক্ষাটা দিয়েই একটা কিন্ডারগার্টেনে চাকরিতে ঢুকে যেতে হলো গহনাকে। পাশাপাশি বিয়ের করার জন্য কলেজে ভর্তি হলো। এর প্রায় বছর তিনেকের মাথায় প্রাথমিক শিক্ষক পরীক্ষায় পাশ করে সবাইকে তাক লাগিয়ে একটা সরকারি চাকরি পেয়ে গেল গহনা। দুঃখের বিষয় একটাই, গহনার প্রথম দফার পোস্টিংটাই হলো পার্বত্য চট্টগ্রাম এর প্রত্যন্ত অঞ্চলে। শহরটা গহনার পছন্দের হলেও এলাকাটা একেবারে ভেতরে। বাসা থেকে এবার রাতারাতি বিয়ে দেবার পায়তারা শুরু হলো। গহনার মনে এখন অন্য চিন্তা। কোনোভাবে ঢাকায় বদলি হওয়া। তবে বদলিরও নিয়ম আছে। গহনাকে আগে চাকরিতে জয়েন করতে হবে তারপর বদলি। 5. শেষ পর্ব। খুব চট করে আজকাল কিছুই ভালো লাগে না গহনার। কাউকেই না। পার্বত্য চট্টগ্রামের বাবুছড়া স্কুল থেকে বদলি হয়ে এই পর্যন্ত মোট 3টি ভিন্ন ভিন্ন স্কুলে যোগদান করতে হয়েছে। শেষ পর্যন্ত রাজশাহীতেই থিতু হয়েছে। ঢাকায় বদলির ব্যাপারে বাড়ির বাকিরা তোড়জোড় করলেও গহনার মন ঢাকায় টেকেনি। কেন যেন ঢাকার নাম শুনলেই গা জ্বলত। অনেক পরে বুঝতে পেরেছে ঢাকা মানেই পরিচিত পরিবেশ। ঢাকা মানেই দুলি আর আমান মিকদাদ। কথাটা কাউকে বলতে পারেনি কখনো। শুনলে সবাই পাগল ভাবত। গহনা নিজেও জানত না এত ছোট্ট একটা সাক্ষাৎকার কারো জীবনে এত শক্তিশালী প্রভাব ফেলতে পারে। শুধু সাক্ষাৎকারটাই নয়, আমান মিকদাদের ফোনে বলা কথাটা আজও কানে বাজে গহনার। আমি কি আপনার অনুভূতির কোথাও এতটুকু ছিলাম গহনা? এরপর আর লোকটা কিছু বলার সুযোগ পায়নি। গহনা তাকে ব্ল্যাকলিস্টেড করে রেখেছিল। আমানও আর ছেলেমানুষি করেনি। চাইলেই অন্য নম্বর থেকে যোগাযোগ করতে পারত। কিন্তু করেনি। এটা ওকে মানায়ও না। কিন্তু সেই স্বল্প সময়ের সাক্ষাৎ আর ফোনালাপটুকু গহনাকে আজীবনের জন্য স্মৃতিবিদুরতায় ভোগার ব্যবস্থা করে দিয়ে গেছে। যতই দিন যাচ্ছে মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে গহনার। এই অভিযোগ স্বয়ং ওর বড় বোন রেহানার। তার ধারণা বিয়ে না হলে মেয়েরা এমন শর্ট টেম্পার্ড হয়ে যায়। গহনার একা থাকা বন্ধ করতে হবে। বড় বোনের এসব কথা শুনে ম্লান হাসে গহনা। আর অবধারিতভাবে আমানের চেহারাটা মুখের সামনে ভেসে ওঠে। প্রচণ্ড রাগ হয় গহনার। কেন একটা মানুষ কাউকে এতখানি দখল করে রাখবে? পুরনো স্মৃতি ভুলতে নিজের ওপর কাজের চাপ বাড়িয়ে নেয়। জন্মস্থান ঢাকা হয়ে ওঠে ছুটিছাটায় বেড়ানোর জায়গা। আজকাল গহনার দিন কাটে রাজশাহীতেই। সেখানকার একটা হাই স্কুলের কলেজ শাখার নতুন শিক্ষিকা হয়ে।
গত কয়েকদিন হয় ঢাকায় এসেছে গহনা। কলেজে পরীক্ষা শেষের বন্ধ চলছে। রেহানার জোর ইচ্ছা এই পরিসরেই গহনাকে বাঁধতে হবে। সেভাবেই উদ্যোগ নিয়েছে সে। গহনা ঢাকায় আসার পরপরই ছোটখাটো এক ঘরোয়া অনুষ্ঠানে পাত্রপক্ষের সাথে দেখা সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হল। গহনা তাকে দেখল। সেও দেখল গহনাকে। ভদ্রলোক একটা কলেজে পড়ান। কথাবার্তা চমৎকার। প্রাথমিক আলাপ পরিচয় শেষে স্থির হল বাৎসরিক পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে সবকিছু হবে। গহনার আইগুই এবার আর বিশেষ প্রভাব বিস্তার করতে পারল না। গহনাকে সম্মত হতেই হল। তবে কলেজে এখনই কিছু জানানো হল না। গহনা ঠিক করেছে স্কুলের বার্ষিক পরীক্ষার পর এটা নিয়ে আলাপ করবে। এত আগে লোক জানাজানি করার কোন মানে নেই। ছুটি শেষ হবার দুদিন আগে কাকতালীয়ভাবে দুলির সাথে দেখা হয়ে গেল গহনার। রেহানার সাথে কেনাকাটা করতে বেরিয়েছিল সে। দুলিকে দেখার পর প্রথমটায় থতমত খেয়ে গিয়েছিল। মনে ভয় ছিল, দুলি হয়তো আজও এড়িয়ে যাবে। কিন্তু উল্টোটাই ঘটল। দুলির হাসিমাখা মুখ আর সাথের ছোট্ট কচিমুখটাই বলে দিল এই দুলি সেই দুলি নয় যে আমানকে হারানোর ভয় পুরনো বান্ধবীকে অগ্রাহ্য করেছিল। দেখা হলে ন্যূনতম সৌজন্য সাক্ষাৎ করতেও যার আপত্তি ছিল। এই দুলি অন্য কেউ। অনেক পরিবর্তিত। দেখেই বোঝা যায় দুলির জীবন এখন এই ছোট্ট মুখটার আবর্তে বাঁধা। বাচ্চাটার মাথায় হাত রেখে গহনা মুখ ফসকে বলেই ফেলল, মাশা আল্লাহ, সো কিউট। ও কিন্তু একদম ওর বাবার মতো হয়নি রে দুলি। কি বলিস, অভিকে তো সবাই বলে ও নাকি বাপকা বেটা। বাপের ডুপ্লিকেট সে। তাই আমার কিন্তু ওকে একেবারেই আমান ভাইয়ের মতো লাগছে না। এ পর্যন্ত বলতেই দাঁতে জিভ কাটল দুলি। গহনা বুঝতে পারল সে ভুল করেছে। দুলি লজ্জিত স্বরে কোনোরকমে বলল, আমান ভাইয়ের সাথে আমার বিয়ে হয়নি রে। উনি সম্মত ছিলেন না। সে কি? গহনা বিভ্রান্ত। হম। আমার তখন স্পষ্ট ধারণা ছিল উনি তোকে বিয়ে করার জন্যই এমন করেছেন। সেই কষ্টে তোকে প্রাণপণে এড়িয়ে গেছি। তোকে দেখলেই গা জ্বালা করত আমার। মনে হতো আমি এই কালো মেয়েটার কাছে হেরে গেছি। রাগে ভুইয়াতে পর্যন্ত আর যাইনি। অবশ্য আমার এমনিতেও আর লপড়া হয়নি। সময় কোথায় বল। পরের সপ্তাহেই বিয়ে হয়ে যায় আমার সাবের ভাইয়ার চাচাতো শ্যালকের সাথে। ওরা ভাইয়ার এনগেজমেন্টে আমাকে দেখেই পছন্দ করে ফেলে। বিয়ের পরের বছরই অভি পেটে চলে এলো। তখন আমার দুনিয়ায় শুধু আমার বাচ্চা। অবশ্য অনেক পরে একদিন সাবের ভাইয়ের কাছে শুনলাম আমান ভাই নাকি তখনও বিয়ে করেননি। এদিকে তুইও চাকরি নিয়ে ঢাকার বাইরে চলে গেছিস। সব মিলিয়ে খুব খারাপ লেগেছিল জানিস। আসলে অল্প বয়সের আবেগ আমাদের বাস্তববুদ্ধি নষ্ট করে দেয়। এখন সেসব ভাবলে ভীষণ অবাক লাগে। বুকের বোঝা বাড়ল। হৃৎপিণ্ডটা এতদিন সূক্ষ্ম একটা ব্যথাবোধ নিয়ে বাঁচতে শিখে গিয়েছিল। আজ হঠাৎ করেই ভারী একটা পেন্ডুলাম হয়ে হৃদয় ধরে এ মাথা ও মাথা দুলতে লাগলো আর আমানের স্মরণে প্রতিটি নিঃশ্বাসে একবার করে ঢং শব্দে ঘণ্টা বাজাতে লাগল। মনের অস্থিরতা কাটাতে ছুটি শেষ হবার দুদিন আগেই রাজশাহী চলে এলো গহনা। ঢাকার পরিচিত পরিবেশে দম বন্ধ হয়ে আসছিল ওর। সিদ্ধান্ত নিল এবার আর দেরি করবে না। রেহানা আপার প্রফেসর পাত্রটিকে বিয়ে করে নিজেকে রেহাই দেবে। এত পেরেশানি আর সহ্য হয় না। দুলির মতো একটা ছোট্ট অভি চাই ওরও। তাহলেই যদি অতীত ভুলতে পারে। স্কুলের দ্বিতীয় পিরিয়ডে এসে বড়বোন রেহানার ফোন পেল গহনা। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে বড়বোনের নামটা দেখেই নিঃশ্বাস ফেলল। গত এক সপ্তাহ ধরে বড় আপা রাজশাহীতে আছেন। ওর জীবনটা ভাজা ভাজা করতে বদ্ধপরিকর হয়ে। রেহানা আপা এমনই। যখন কোন কিছু নিয়ে মাতেন তখন তাকে ওই কাজ থেকে সরায় তেমন সাধ্য কারো থাকে না। তিনি আজকাল গহনার বিয়ে নিয়ে পড়েছেন। দুর্ভাগ্যবশত ঢাকার সেই প্রফেসর ভদ্রলোক মাঝপথে হাওয়া হয়ে গেছেন। পরে রেহানার কাছেই শুনেছে ভদ্রলোকের নারীঘটিত কিছু কেলেঙ্কারির কথা। রেহানা ওকে না জিজ্ঞেস করেই মানা করে দিয়েছেন। ইদানিং কোন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে তাকে নিয়ে খুব দহরম মহরম শুরু হয়েছে রেহানার। গহনার ধারণা এবার আপা ওকে বিয়ে দিয়েই ছাড়বেন। তিনি ফোনে বলেছেনও সে কথা। তোদের দুজনের দুজনকে পছন্দ হলে পত্রপাঠ কলেমা পড়িয়ে দেব। এই ছেলের খোঁজ নিয়েছি আমি। খুবই ভালো পরিবার এরা। গহনাকে নিশ্চিন্ত হবার ভান করে বলতে হলো, যাক, তাহলে তো ভালোই।
ফোনটা রিসিভ করে কানে ঠেকানো মাত্রই রেহানার উত্তেজিত কণ্ঠ শুনতে পেল গহনা। কি রে, গহনা, তুই কখন আসবি? অলরেডি 1:30 বাজে। ইঞ্জিনিয়ার সাহেব 3টার দিকে রেস্টুরেন্টে থাকবে বলেছে। ঠিক করে বলতো, তুই ছুটি নিতে পেরেছিস কিনা? না পারলে বল, আমি নিজে আসব। তোর প্রিন্সিপ্যালের সাথে কথা বলবো। সেসবের কোন দরকার নেই আপা। আমি যথাসময়েই চলে আসব। ভাইস প্রিন্সিপাল আপার সাথে আমার কথা হয়েছে। দেখিস, কথা যেন ঠিক থাকে। থাকবে ইনশাআল্লাহ। ইয়ে আপা, একটা কথা। বল। তোমার ইঞ্জিনিয়ার সাহেব কি আমার বায়োডাটা দেখেছে? মানে আমার বয়স নিয়ে তার কোন আপত্তি নেই তো? আমার কেন যেন মনে হচ্ছে উনি আমাকে বাইফেস দেখে রাজি হয়ে গেছেন। বয়সের খোঁজ নেননি। মোটেও না। তাছাড়া তার এত আপত্তির কি থাকতে পারে? তোর এসএসসির সাল তো সে জানেই। সে নিজে কি কচি ছোকরা নাকি যে তোর বয়স নিয়ে নাক সিটকাতে হবে? এখনকার পেশাজীবী মেয়েরা এমনিতেই লেট ম্যারেজ করে। 30-35 কোন ব্যাপার না। আচ্ছা রাখি। বাড়ি এসে কথা বলবো। এই শোন, রোদে ঘুরঘুর করবি না। একেবারে স্কুলের গেট থেকেই রিকশা নিবি। রোদ পড়লে চেহারা কালচে হয়ে যাবে। আমি তো কালোই, আবার কালচে হবে কি? কে বলেছে তুই কালো? এটাকে কালো বলে নাকি? তোর গায়ের রং তো উজ্জ্বল শ্যামলা। আমার ননদ ক্যাকার চেয়েও তুই ব্রাইট। ক্যাকার মতো কালি ধুমসির বিয়ে হয়ে গেল আর তুই। আপা, আমি ছাড়ছি। বলে ফোন কেটে দিয়ে কাজে মনোযোগ দিল গহনা। রেহানা আপার ধারাই অমন। কথা বলতে ধরলে আর থামাথামি নেই। বলতেই চলে যায়। গহনার হাতে এখনো কয়েকটা খাতা আছে। এগুলো দেখা শেষ করেই বেরিয়ে পড়বে গহনা। ছুটি আগেই নিয়ে রাখা হয়েছে। কাজেই খাতাগুলো দেখতে দেরি হলে ওরই ক্ষতি। এমনিতেই বার্ষিক পরীক্ষার পরপর স্কুলে একটা ছুটির আমেজ চলে এসেছে। ছোট ক্লাসগুলো ইতোমধ্যে ছুটিতে চলে গেছে। কলেজ শাখার ক্লাসগুলোর প্র্যাকটিক্যাল চলছে। এরই মধ্যে যতটা পারা যায় নিচের ক্লাসের খাতাগুলো দেখে রাখা। হাতের কাজ প্রায় শেষ করে এনেছে গহনা। শুধু নম্বরগুলো টেবুলেশন শিটে তোলা বাকি। এমন সময় ফিরোজা আপাকে রুমে ঢুকতে দেখে সতর্ক হবার প্রয়োজন বোধ করল। বাচাল প্রকৃতির এই মহিলাকে দেখলেই ওর ঢিলেঢালা ভাবটা গায়েব হয়ে যায়। এড়িয়ে যায় প্রাণপণে। এমনিতেও এই মহিলাকে পছন্দ নয় গহনার। চেহারা দেখলেই মনে হয় চোখে মুখে ষড়যন্ত্রের চিহ্ন সেটে আছে। ভদ্রমহিলা অবশ্য বলেন গহনাকে দেখলেই নাকি তার কষ্ট হয়। গহনার এখনো বিয়ে হচ্ছে না কেন এই চিন্তাতে তার প্রেশার নাকি সবসময় হাই থাকে। গহনাও চায় না মহিলা তাকে নিয়ে ভেবে পটল তুলুক, তাই নিজেই সবসময় সরে থাকে। পারতপক্ষে তার মুখোমুখি হয় না। হাত চালালো গহনা। নম্বর তোলার কাজটা তাড়াতাড়ি করতে হবে। ভদ্রমহিলাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিবিষ্ট মনে নাম্বারগুলো শিটে বসিয়ে নিচ্ছিল। এখানে একটু ভুল হলে রেজাল্ট শিটে ভুল নম্বর উঠে যাবে। কাজেই একদম তাড়াহুড়ো করা যাবে না। কাজ করতে করতেই গহনার মনে হলো ফিরোজা আপা ওর দিকে তাকিয়ে আছেন। পাত্তা দিল না গহনা। তাতে অবশ্য ফিরোজা আপাকে এড়ানো সম্ভব নয়। তিনি হেসে প্রশ্ন করলেন, গহনা ম্যাডাম কি আজ ছুটি নিয়েছিলেন নাকি? ফিরোজা ম্যাডামের প্রশ্নে তাকালো গহনা। বলা যায় তাকাতে বাধ্য হল। নিয়েছিলেন নাকি শব্দ দুটো ওকে সতর্ক করে তুলেছে। এটা তো পাস্টেন্স হবার কথা না। এটা এখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। গহনাকে চিন্তিত ভঙ্গিতে তাকাতে দেখে হাসলেন ফিরোজা। ইয়ে, প্রিন্সিপাল ম্যাম আপনার খোঁজ করছিলেন একটু আগে। খুব নাকি জরুরি? ম্যাডাম খোঁজ করেছেন? কেন বলুন তো? না চাইতে ওর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো কথাগুলো। মনে মনে এতক্ষণ অনেক কিছু ভেবে ফেলেছিল। ফিরোজা ম্যাডাম কোন ফেভার চাইতে এলেই তাকে কি বলে পাশ কাটাতে হবে তারই একটা মহড়া। কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের নাম উচ্চারিত হবার পর কৈফিয়তের যাবতীয় ফিরিস্তি পেটেই হজম হয়ে গেল। আজকে সবার ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে জানেন তো? স্বাভাবিকভাবেই আপনিও এর আওতামুক্ত নন। আপনাকে তো কলেজ শাখায় নিয়োগ করা হচ্ছে শুনলাম। জি, তা তো ঠিক আছে, কিন্তু একেবারে হঠাৎ ছুটি বাতিল কিভাবে হলো বুঝলাম না। আমার তো জরুরি কাজ আছে। বিড়বিড় করে বলার চেষ্টা করল গহনা। ফিরোজা মাথা নাড়লেন। মন্ত্রণালয় থেকে বড় কর্তা আসবেন। ঝটিকা সফর। শোনা যাচ্ছে,
তার এই ভ্রমণের উপর আমাদের কলেজ শাখার ডোনেশন থেকে শুরু করে উজ্জ্বল ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। প্রিন্সিপাল ম্যাম এই নতুন কলেজ নিয়ে কত দৌড়ঝাঁপ করেছেন তা তো সবাই জানি। উনি সবচেয়ে বেশি অস্থির। একটু আগেই শুনলাম বুয়াদের ক্লাসগুলো ঝাড়ামোছা করার নির্দেশ দিয়েছেন। আর্জেন্ট মিটিং ডাকা হয়েছে কলেজ শাখার টিচারদের। আপনি গিয়ে ম্যাডামের সাথে আগে দেখা করে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। দীর্ঘশ্বাসটা সশব্দেই ফেলল গহনা। রেহানা আপা জানতে পারলে ছোটখাটো স্ট্রোক করে বসবে। বেচারি কত ধানাইপানাই করে তার আইবুড়ো বোনটার জন্য এক আধাবুড়ো শিক্ষিত পাত্র জোগাড় করেছিল। আজকের আলাপে দুজনের নতুন ভবিষ্যৎ তৈরি হতে পারত। কিন্তু গহনাকে নিজের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে এখন কলেজ শাখার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করতে হচ্ছে। টেবুলেশন শিট গুছিয়ে প্রিন্সিপাল ম্যাডামের রুমে এসেই শুনল নিয়তির অমোঘ আদেশটি। বড়কর্তা আসছেন। তার জন্য লাল গালিচা পেতে অভ্যর্থনার ব্যবস্থা করতে হবে। নিজের ব্যাপারে কোন কৈফিয়ত দেবার সুযোগই পেল না গহনা। উল্টো বোনকে ফোন করে বিকেলের মিটিংটা স্থগিত করতে হলো। রেহানা প্রথমটায় বাকরুদ্ধ হলেও শেষ পর্যন্ত মন্তব্য করতে পিছপা হলো না। তোর কপালে কি আছে কে জানে। যতভাবেই তোকে বিয়ের দিকে টানি ততভাবেই তুই ফসকে যাস। একটা না একটা কাহিনী খাড়া করিস। বয়স কত হলো খেয়াল আছে? আমার কোন উপায় নেই আপা। স্যার হুট করে আসায় সব এলোমেলো হয়ে গেছে। তুমি তো জানো আমাদের প্রতিষ্ঠান আরও ব্যাপকভাবে তার কর্মপরিধি বাড়াতে যাচ্ছে। আমি না থাকলে এদিকটা এলোমেলো হয়ে যাবে। কলেজের আর কি এলোমেলো হবে, সব তো তোরই এলোমেলো হয়ে গেল, এটাই এখন আফসোস। উপযুক্ত পাত্র চাইলেই তো আর পাওয়া যায় না। আচ্ছা আমি দেখি, শফিকের সাথে কথা বলে নতুন শিডিউল ফেলতে পারি কিনা। ফোন ছেড়ে দেবার পর যথাসম্ভব তৈরি হয়ে নিল গহনা। কলেজ শাখার বাকি শিক্ষিকারাও সবাই নিজেদের গুছিয়ে নিলেন। যথাসময়ে বড়কর্তা এলেন। তার সাথে আরও দুজন কর্মকর্তা ছিলেন। তারা তিনজনই ঘুরে ঘুরে দেখলেন কলেজটা। সন্তুষ্টি প্রকাশ করলেন। সবশেষে তারা প্রিন্সিপালের রুমে এলেন। তাদের জন্য বিশেষ আতিথেয়তার ব্যবস্থা রাখা হয়েছে এখানে। চা নাস্তার ফাঁকে ফাঁকে স্কুলের ছোটখাটো সমস্যা নিয়েও কথা হলো। বিদায় নেবার আগে উপস্থিত শিক্ষিকাদের দলটির সামনে দাঁড়িয়ে ছোটখাটো বক্তব্য রাখলেন ভদ্রলোক। গহনা তখনও মনে মনে খাবি খাচ্ছিল। আমান মিকাদাদকে এখানে আশা করেনি সে। একদমই না। তাকে দেখে দারুণ বিস্মিত হয়েছে সে, অথচ ভদ্রলোকের চেহারায় পূর্বপরিচিতের কোন লক্ষণ নেই। তার মানে কি গহনাকে চিনতে পারেননি তিনি? নাকি চিনেও না চেনার ভান করেছেন? অবশ্য গহনা নিজেও দূর থেকে ভদ্রলোককে যখন দেখেছিল তখন চট করে চিনতে পারেনি। এখন কাছে থেকে দেখে মনে হলো গলার কাছের সেই পুরনো কুণ্ডলিটা নামেনি, ওটা এখনো দলা পাকিয়ে যথাস্থানেই আছে। ভদ্রলোকের সাথে এতদিন পর এভাবে দেখা হয়ে যাবে ভাবেনি সে। আরও অবাক হলো যখন বুকের ভেতর হঠাৎ করে কষ্ট নামক নতুন একটা অনুভূতির সন্ধান পেল। এই কষ্টের স্বরূপ জানে না গহনা। দুলির বলা কথাগুলো মনে পড়ল। ভদ্রলোক বিয়ে করেননি। কেন করেননি বিয়ে? ওর জন্য? ধুর ছাই। যৎসব উদ্ভট চিন্তা। এখন কি এসব ভাবার অবকাশ আছে? তাছাড়া দুলি যে সময়ের কথা বলেছে সেটা তো আরও কয়েক বছর আগেকার কথা, এতদিনে তিনি নিশ্চয়ই বিয়েশাদী করে বাপও বনে গেছেন। যদিও দুর্বল মনটা তার সবটা জানতে চাওয়ার আশায় লালায়িত হয়েই রইল। গহনা নিজেকে বোঝালো, উনি অবিবাহিত হলেই বাকি। মনে রেখ, লোকটা তোমাকে একদিন ফোন দিয়েছিল। তুমি নিজেই তাকে এড়িয়ে গিয়ে অপমান করেছ। আজ সে তোমাকে অপরিচিতের দৃষ্টিতে দেখছে। মানে সহজ। তোমার সাথে রিইউনিয়ন এর কোন ইচ্ছেই তার নেই। থাকার কথাও নয়। লোকটার বয়স বেড়েছে। ছেলেমানুষি করবেন না এটাই স্বাভাবিক। ওরকম দু-চারটা হৃদয়ঘটিত দুর্ঘটনা সবার জীবনেই কমবেশি থাকে। সেটাকে নিয়ে কেউ প্রেমগ্রন্থ রচনা করে না তোমার মতো। পুরোটা সময় জুড়ে নিজের সাথে যুদ্ধ করে একসময় বুকভাঙা দীর্ঘশ্বাসের সাথে অতিথিকে বিদায় জানাতে হলো গহনার। বাড়ি ফিরে শুনল আগামী শুক্রবারে মিটিং ফিক্স হয়েছে। শফিক শুক্রবারে বসতে রাজি হয়েছে। তার নাকি কিসব কথা আছে গহনার সাথে। বোনের এসব ক্যানক্যানে বর্ণনা শোনার মানসিকতা গহনার ছিল না, কিন্তু তারপরেও শুনতে হচ্ছে। জীবনটা হঠাৎ করেই দুর্বিষহ বোঝা হয়ে গহনার ঘাড়ে চেপে বসেছে।
কবে এই বোঝা নামবে কে জানে। পরদিন স্কুলে গিয়ে জানতে পারল কলেজের শিক্ষিকাদের জন্য একটা ডরমিটরির প্রস্তাব পাশ হয়েছে আজকের মিটিংয়ে। অফিস থেকে শিক্ষিকাদের লিস্ট চাওয়া হয়েছে। সংবাদটা গহনার চেতনাকে অসাড় করে রাখল সারাদিন। বাড়ি ফিরেও অস্থিরতা কমল না। রেহানা আপারও মুখ ভার। তিনি জানালেন কালই তিনি ঢাকা চলে যাবেন। গহনা ভয়ে ভয়ে শফিকের কথা জানতে চাইলে এড়িয়ে গেল রেহানা। গহনা তাকে চেপে ধরলে জানালো, শফিকের মায়ের ইচ্ছা নয় বদলির চাকরি করা মেয়ে বিয়ে করাই। তার ছেলের জীবনে এভাবে শান্তি আসবে না। তারা শর্ত রেখেছেন, হয় তোকে চাকরি ছাড়তে হবে আর নয়তো ঢাকায় স্থায়ী হতে হবে। গহনা কোন জবাব দিল না, কেবল মুখ নামিয়ে ম্লান হাসল। রেহানা বিরক্ত। হাসছিস কেন? এভাবেই উড়ে উড়ে ঘুরে ঘুরে জীবনটা পার করবি? শোন, মেয়েরা হচ্ছে শেকড়ের মতো। এদের মধ্যে যারা কেবলই ঘুরে বেড়ায় তাদের শেকড় জন্মাতে পারে না বলে একটা সময় তারা আগাছা হয়েই রয়ে যায়। আল্লাহতালা মেয়েদের সংসার গড়ার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা ছেলে কখনো পরিবার রচনা করতে পারে না। ওই যোগ্যতা শুধু মেয়েদেরই আছে। আর একটা ভালো পরিবারই সুস্থ সমাজের বুনিয়াদ। আশা করি এর বেশি তোকে বলতে হবে না। আমি কাল ঢাকা যাচ্ছি। জানি না আবার কবে একটা মনমতো ছেলে পাবো। যেগুলো পাই সেগুলো বেশিরভাগই তোর চাকরির পয়সায় গায়ে বাতাস দিয়ে বেড়ানোর মতলবে বিয়ে করতে চায়। ওয়ার্থলেস এক একটা। তাহলে আমাকেও তোমার সাথে ঢাকা নিয়ে চলো আপা। মৃদু স্বরে বলল গহনা। তুই ঢাকায় যাবি? রেহানার চোখ ছানাবড়া। হ্যাঁ। গহনার সংক্ষিপ্ত উত্তর। ছুটি পাবি? না পেলে চাকরি ছেড়ে দেব। কিন্তু এখানে আর চাকরি করতে পারবো না। তোর হয়েছেটা কি বলতো? গহনার কাঁধে হাত রাখলেন রেহানা। দু চোখে বর্ষা নামল গহনার। কোনোমতে মাথা নাড়ল সে। জানি না আপা, আমি সত্যিই জানি না। নিশ্চয়ই তুই জানিস। কি হয়েছে বল আমাকে। গহনা কিছু বলতে পারল না, তবে মাতৃসম বড় বোনের কাঁধে মুখ রেখে ঝোড়োঝোড়ো করে কেঁদে ফেলল গহনা। একজন তথাকথিত সফল নারীর একাকিত্বের ভার বইতে না পারার কান্না। বোনকে এভাবে কাঁদতে দেখে অস্থির হয়ে পড়লেন রেহানা। সব শুনে তিনি নিজেই উদ্যোগ নিয়ে আমানের মায়ের সাথে কথা বলতে চাইলেন। গহনা রাজি হল না। যাকে সে নিজেই একদিন অবহেলাভরে সরিয়ে দিয়েছে, আজ কোন মনে তাকে নিজের চলার পথে ডাকবে। তাছাড়া ভদ্রলোকের বয়স হয়েছে। বিবাহিত হবার সম্ভাবনাই বেশি। রেহানা আর কথা বাড়ালেন না। পরদিনই গহনাকে নিয়ে ঢাকায় চলে এলেন। পরের সপ্তাহটা নির্বিঘ্নেই কাটল। রেহানা আবার পুরোদমে গহনার জন্য পাত্র খুঁজছেন। এবার গহনা তাকে কথা দিয়েছে সে আর আগবাড়িয়ে কোন কথা বলবে না। রেহানা আপা যেমন চান তেমনই হবে। নিজের সাথে লড়াইতে ক্লান্ত গহনা। পরদিন শুক্রবার। গহনার জন্য নির্ধারিত পাত্র আসার আরেকটা মাহেন্দ্রক্ষণ। সব ঠিক থাকলে আজই আকদ পরানো হয়ে যাবে। ভদ্রলোক নাকি গহনাকে ছবি দেখেই পছন্দ করে ফেলেছেন। তার সাথে কথা বলে রেহানারও তাকে মনে ধরেছে। কাজেই এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সান্ধ্য আয়োজনে তোড়জোড় চলল। রেহানা আপার কথামতো হালকা সাজে তৈরি হতে হলো গহনাকে। ভদ্রলোক তার মাকে নিয়ে বিকেলেই আসবেন। গহনার সাথে কথাবার্তা বলবেন। তারপর যা হবার হবে। যথাসময়ে অতিথিরা এলেন। গহনা তাদের সামনে গেল না। রেহানা আপা আর তার বর শওকত ভাই সব সামলে নিলেন। এক পর্যায়ে ভদ্রলোক গহনার সাথে কথা বলতে চাইলেন। রেহানা তাকে ভেতরে নিয়ে এলেন। গহনা সালাম দিতে গিয়ে হার্টবিট মিস হলো। আমান মিকদাদ। প্রথমে ধারণা হলো এসব তার অতি ভাবনার ফল। পুরোটাই হ্যালুসিনেশন। রেহানা আপার মুখের মিটিমিটি হাসি আর পরিচয় পর্ব শেষে ভদ্রলোককে চিনে নিতে বেগ পেতে হল না গহনার। অভ্যর্থনা জানিয়ে তাকে বসাতে হলো। আমান তখনও অপাঙ্গে গহনাকেই দেখছে। যেন মিলিয়ে নিচ্ছে। আর গহনা। তার শরীর এখন ভরা বর্ষার দুকুল ছাপানো খরস্রোতা নদী। যার কুলুধ্বনি পরিষ্কার টের পাচ্ছে গহনা। কোন ভাষায় সম্মতিজ্ঞাপন করেছে সে নিজেও বলতে পারবে না। ঘোর কাটতে পুরো 5টা মিনিট সময় লাগল। ঘোর কাটার পরও ভাষা হারিয়ে বসে রইল গহনা। কেমন আছেন গহনা? আমান নিজেই শুরু করলেন। এই তো। এটা তো কোন উত্তর হলো না। আমি জানতে চাচ্ছি কি পেলেন এসব করে। সেদিন আমি একবার দেখা করতে চেয়েছিলাম। অনুরোধটা রাখেননি। ফোনটা কেটে দিলেন।
আচ্ছা, তা না হয় গেল। অনুরোধ রাখতেই হবে এমন কোন কথা নেই। কিন্তু আপনার নিজের এ অবস্থা কেন? ডিভোর্সি বা বিধবা নন জেনে আকাশ থেকে পড়েছি। এতদিন বিয়ে না করে কার কি উপকার করলেন একটু শুনি? দেখুন, বিয়েশাদী তো আল্লাহর হাতে, তাই না? আরক্ত ভঙ্গিতে বলল গহনা। আমানকে সন্তুষ্ট মনে হল না এই উত্তরে। শুধু বিয়েশাদী কেন, সবই তো আল্লাহর হাতে। কিন্তু সেজন্য বান্দাকে হাত পা নাড়তে হবে তো। হাত পা তুলে বসে থাকলে তো আর হাঁড়ির চাল ভাত হয়ে যাবে না। আপনার কথা বলুন, আপনি এভাবে আছেন কেন? আমি তো ভেবেছি। থেমে গেল গহনা। কি ভেবেছেন? দাদা নানা হয়ে গেছি? না, অতটা না। না চাইতেও ফিক করে হেসে ফেলল গহনা। আমান গম্ভীর হল। সেদিন স্কুলে আপনাকে দেখে প্রথমে কষ্ট তারপর রাগ হয়েছিল। কেন এমন করলেন জানি না। এসব সিনেমাটিক স্যাক্রিফাইস করার বুদ্ধি কোথায় পান আপনারা? দুলি তো বসে নেই। সে এখন 2 বাচ্চার মা। সে ভালো আছে। আর আপনি? নিজেও ভালো থাকলেন না, আমাকেও ভালো থাকতে দিলেন না। আপনার তো শাস্তি হওয়া উচিত। ইতোমধ্যেই তা যথেষ্ট হয়ে গেছে আমান। গহনা মুখ নামালো। ওর চোখে পানি। আমান মনে মনে অস্থির হলেও নির্বিকারত্ব ধরে রাখল বাহ্যিক অবয়বে। একটু পর রেহানা নিজেই জানালে ইসমাত আন্টির ইচ্ছা বিয়েটা আজই হয়ে যাক। গহনা বাকরুদ্ধ হয়ে বসে রইল। আমান নিজেও মাথা নাড়ল, সেটাই ভালো। আপনার বোনকে আমার বিশ্বাস নেই। আবার কোন রাজকার্য উদ্ধারে নেমে পড়বেন কে জানে। গহনার চেহারার লালিমা দেখা দিল সে কথায়। রাত 8টার মধ্যেই বিয়ে পড়ানো হয়ে গেল। ইসমাত জাহান গহনাকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন নিজের অপারগতার কথা। তার ছেলেটা মনে মনে ভেঙেচুরে নিঃশেষ হয়ে যাচ্ছিল, অথচ সব জেনেও তিনি মা হয়ে কিছু করতে পারছিলেন না। সেজন্যে মনে মনে গহনার উপর রেগেও ছিলেন তিনি। কিন্তু গতকালই আমান তাকে সব বুঝিয়ে বলেছে। শোনার পর গহনার সাথে দেখা করার জন্য মনে মনে উদগ্রীব ছিলেন। আজ তিনি সত্যিই দারুণ খুশি। নবদম্পতিকে তাদের মতো আলাদা ছেড়ে দেয়া হলো। গহনার মনে হতে লাগলো এই জীবনে অনেক চাওয়াই মাটিচাপা পড়ে গেছে অধরাকে ধরার নেশায়। যা পেয়ে সে স্বয়ংসম্পূর্ণা হতে পারত তার অনেকটাই হেলায় হারিয়েছে। রেহানা আপার প্রতি কৃতজ্ঞতায় নুয়ে এলো অন্তর, তার জন্যেই আজ এত কিছু, নইলে আজ সকালেও গহনা জানত না আজকের সন্ধ্যাটা তার জীবনের একটি স্মরণীয় সন্ধ্যা হতে যাচ্ছে। যার চৈকাট পেরোলেই সে সন্ধান পাবে একটি সুরভিত রাতের। যে রাতের গর্ভে ধারণ করে এক একটি উজ্জ্বল দিন। আমানের বুকের খাঁচায় স্বেচ্ছাবন্দী হয়ে গহনা জানতে পারল কিছু বন্দিত্বে স্বাধীনতার অসহ্য সুখ মিশে থাকে। এতদিন প্রচুর আয় করেও গহনা জানত না সে আসলে কতটা অভাবী ছিল এতদিন। যখন জানল তখন মেঘে মেঘে বেলা অনেকটাই পড়ে এসেছে। সমাপ্ত।